কি রে মিথিলা, এখনো উঠতেছিস না কেন? 9টা বাজতে চললো। আজকে না তোর ভার্সিটির প্রথম দিন? আজকে ভার্সিটির প্রথম দিন যদি লেট করিস তাহলে কি করে হবে? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, আমি নাস্তা রেডি করতেছি। দেরি করিস না, তারপর কিন্তু ভার্সিটি লেট হয়ে যাবে। উফ, মামুনি, এত সকালবেলা এসে আমার কানের কাছে কাকের মতো বকছো কেন? আমার সময় হলে আমি উঠবো। আমাকে কোন স্যার ক্লাসে ঢুকতে দিবে না দেরিতে গেলে? মোটামুটি সব স্যার আমাকে চিনে, বুঝেছো? এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমাকে আর একটু ঘুমাতে দাও না। তোর দিন দিন শুধু অধঃপতন হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তোর বাপ লাই দিয়ে মাথায় তুলে ফেলেছে তো। বাহিরের অবস্থা বুঝতে পারতেছিস না। এত অহংকার নিয়ে দুনিয়াতে চলা যায় না, বুঝেছিস? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, নয়তো আমি পানি ঢেলে দিব। আমি যা বলি সেটা করি, তুই খুব ভালো করে জানিস। আমায় যেন আবার ডাকতে না হয়। এটা বলার সাথে সাথে মিথিলা ঘুম থেকে উঠে একেবারে বিছানায় বসে যায়। তারপর তার মার দিকে তাকিয়ে বলতে লাগলো, আচ্ছা মামুনি, তুমি সত্যি করে বলো তো, আমি কি তোমার নিজের সন্তান নাকি আমাকে পেয়ে এনেছো? আমি যদি তোমার নিজের সন্তান হতাম তাহলে আমার সাথে এভাবেই ব্যবহার করতে পারতে। কি ব্যবহার করেছি তোর সাথে? তোকে ঘুম থেকে উঠিয়েছি বলে কি আমি এখন খারাপ ব্যবহার করেছি তোর সাথে, তাই না? বাহিরের জগতে গিয়ে দেখ, কত মানুষ ফজরের আজানের সময় উঠে কাজে চলে যায়, আর তুই সকাল 9টা পর্যন্ত ঘুমিয়ে বলতেছিস তোকে আমি ডিস্টার্ব করি। তাদের দুই মামের কথার মাঝখানে মিথিলার বাবা চলে আসে মিথিলার রুমে। মিথিলার বাবা এসে মিথিলার পাশে বসে তারপর মিথিলাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মামুনি? এত রাগারাগি করতেছো কেন এত সকালবেলা? তুমি তো সকালবেলা এত রাগারাগি করো না, তাহলে আজকে কি হয়েছে শুনি? আর বলো না বাবা, সকালবেলা মা এসে আমার কাঁচা ঘুমটা নষ্ট করে দিয়েছে। এত ভালো ঘুমটা, তারপর মা আবার আমাকে বিভিন্ন কথা শোনাচ্ছে। এই, তুমি আমার মেয়েকে কি কথা শোনাচ্ছ? আর আমার মেয়েকে ডিস্টার্ব করছো কেন ঘুমের মধ্যে? তোমাকে না বলেছি আমার মামুনি যখন ঘুম থেকে উঠেছে তখনই খাবার দিবে, তার আগে ওকে ডিস্টার্ব করবে না। তোমার আশকারা পেয়ে আজকে মেয়েটার এত অধঃপতন হয়েছে। মেয়েটা যে কতটা অহংকারী হচ্ছে সেটা কি তুমি বুঝতে পারতেছো না? এটাকে নিয়ে তারপর কি করবে? আজকে যে ভার্সিটির প্রথম দিন, সেই খেয়াল আছে তোমার মেয়ের, না তোমার আছে? 9টা 32, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর তার নাকি ঘুম হয়নি। রাত 2টা 3টা পর্যন্ত ফোন টিপলে ঘুম হবে কি করে? সত্যি তো মা, আজকে না তোমার ভার্সিটির প্রথম দিন, তাহলে এখনো পরে ঘুমোচ্ছ কেন? আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ আজকে তোমাদের নবীন বরণের উৎসব। আজকে যদি তাড়াতাড়ি না যাও তাহলে সব স্যাররা ভাববে তুমি অলস মেয়ে। স্যারদের যা ইচ্ছে ভাবার ভাবুক, আমার তাতে কি কোনো যায় আসে না। আমি ওদেরকে পরোয়া করি না। আমার বাবা কমিশনার, আমি তার মেয়ে। আমার সাথে কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে হবে। ওরা কে আমি চিনি না। ঠিক আছে মামুনি, বুঝতে পেরেছি। এখন আর কথা না পারিয়ে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। আমি অফিসে যাওয়ার সময় তোমাকে ওইখান দিয়ে নামিয়ে দিয়ে তারপর যাব। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা মামুনি, ঠিক আছে। তুমি তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি তোমার মামুনিকে নিয়ে চলে যাচ্ছি নিচে। এই চলো, মিথিলা আসতেছে, আমরা গিয়ে সবকিছু গুছিয়ে নিই ওইখানে। তোমার মেয়েকে বলো দেরি যেন না করে, আবার যেন বিছানায় শুয়ে না পড়ে। তোমার মেয়েকে তো ডেকে যাওয়ার পরও আবারও বিছানায় ঘুমিয়ে পড়ে, এই অভ্যাস আছে আপনার মেয়ের। মিথিলা উঠে সেখান থেকে বাথরুমে যেতে যেতে বলল, যাচ্ছি যাচ্ছি, আর ঘুমাবো না। তুমি নিশ্চিন্তে নিচে যাও, আমাকে নিয়ে আর ভাবতে হবে না তোমাদেরকে। নিচে গিয়ে খাবার রেডি করো, আমি আসতেছি, নয়তো বাইরে থেকে খাবো। মিথিলা চলে যায় ওয়াশরুমে। আর মিথিলার মা মিথিলার বাবার সাথে যেতে যেতে বলে উঠল, এই যে মেয়েকে এমন শাসন করতেছো না, পরবর্তীতে কি হবে তুমি বুঝতে পারতেছো না। এখন যে এরকম প্রশ্রয় দিয়ে মাথায় তুলতেছো, কিছুই বলতেছো না। সব সময় কি তোমার মেয়ে এমন থাকতে পারবে? ওকে বুঝিয়ে বলো, শাসন করো। আমার কথা তো গুরুত্বই দেয় না। তুমি দেখো। আর বাদ তো, ও ঠিক হয়ে যাবে। এখন তো ছেলে মানুষ, বড় হয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছুই। এখন তো ছোট, কিছু বোঝে না।
এখন সবকিছু রেডি করে ফেলো, আবার নিচে এসে চেঁচামেচি করার আগে। তারপর মিথিলার মা বাবা সবকিছু রেডি করার পর মিথিলা ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে নিচে এসে খাবার খেয়ে তার বাবার সাথে বেরিয়ে চলে যায় ভার্সিটির উদ্দেশ্যে। বাংলাদেশের রাজধানী ঢাকা। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের পড়ার স্বপ্ন। সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে মিথিলার মতো স্টুডেন্ট টিকে যায়। এটা শুধু তার বাবার পাওয়ারে নয়, তার মাথার ব্রেন ভালো। প্রত্যেকটা বোর্ড এক্সামে তার খুব ভালো ফলাফল এসেছে, সেই জন্য নিজের যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। মিথিলার বাবা ভার্সিটির সামনে গাড়ি দাঁড় করে মিথিলাকে বলল, মামনি, ভার্সিটি যদি কোনো প্রবলেম হয় তাহলে সাথে সাথে আমাকে ফোন করবে। তুমি কিন্তু কোনো প্রবলেমে জড়াবে না। আমাকে কথা দাও, যে যাই কিছু বলুক না কেন তুমি কোনো প্রতিবাদ করবে না। আচ্ছা ঠিক আছে বাবা, কোনো কিছু বলবো না। তুমি এখন যাও আর সাবধানে যেও। আমিও চলে যাচ্ছি ভার্সিটিতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও তুমি, আর আমিও সাবধানে যাব। যা বললাম সবগুলো কথা যেন মাথায় থাকে, মনে থাকে। এটা বলে মিথিলার বাবা সেখান থেকে চলে যায় তার অফিসের উদ্দেশ্যে। মিথিলা সেখানে আর না দাঁড়িয়ে এসে নিজেও চলে যায় ভার্সিটির ভিতরে। ভার্সিটির ভিতরে ঢোকার সাথে সাথে ডান পাশে একটা গাছের নিচে দেখতে পায় কয়েকটা ছেলে মেয়েকে কান ধরে দাঁড়িয়ে থাকতে। ওদেরকে দেখে মিথিলা চলে যাচ্ছিল, কিন্তু তখনই একটা মেয়ে ওকে ডাক দেয়। এই মেয়ে, এদিকে আয়। মিথিলা শোনেও না শোনার ভান করে চলে যাচ্ছিল সেখান থেকে। তারপর যে সিনিয়র মেয়েটা মিথিলাকে ডাক দিয়েছিল সে তাড়াতাড়ি করে মিথিলার সামনে এসে দাঁড়ায়। তারপর মিথিলাকে বলতে থাকে, তোকে ডাকছিলাম না দাঁড়াতে, তুই দাঁড়াসনি কেন? প্রয়োজন মনে করিনি, সেজন্য দাঁড়াইনি। সমস্যা কি? পথ ছাড়ো, আমি যাচ্ছি। কোন ইয়ারে ভর্তি হয়েছিস মেয়ে? তোর তো হেভি অহংকার। এত অহংকার কোথায় রাখিস তুই? আয় তো একটু দেখে নেই। তোকে দেখানোর প্রয়োজন মনে করি না। পথ ছাড়, নয়তো ভালো হবে না কিন্তু। মিথিলার কথা শুনে সিনিয়র আপু অনেকটা রেগে যায়। তারপর বলে, প্রথমত তুই আমাদেরকে সালাম না দিয়ে এদিক দিয়ে চলে যাচ্ছিলি, আবার এখন আমাকে সোজা তুই করে বলতেছিস। তোর তো কঠিন সাহস। আমি দেখতে চাই তোর কলিজাটা কত বড়। আয় এদিকে আয়। ততক্ষণে কলেজের ভেতরে চলে আসে মিথিলার কলেজের ফ্রেন্ড তমা। সে মিথিলাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে মিথিলা, এখানে কি হয়েছে? আর তুই আমাকে না বলে একা একা চলে আসলি ভার্সিটিতে, আমাকে একবার ফোন করিসনি পর্যন্ত। এই মেয়ে, তুই আবার কে? তোর বান্ধবী আমাদের সাথে বেয়াদপি করেছে, সেই বেয়াদপির শাস্তি দিচ্ছি তোর বান্ধবীকে। আর তুই যখন চলে এসেছিস তাহলে সেই সাথে তার শাস্তিটা অর্ধেক অর্ধেক ভাগ করে নে। আপু তুমি মিথিলাকে চিনো? ও কার মেয়ে? ওর সাথে যে এমন বাজে ব্যবহার করতেছো, এর পরিণাম কি হতে পারে জানো তুমি? তমার কথা শুনে মেয়েটা এবার অনেকটা ভয় পায়। তারপর তমার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, ও কোনো প্রধানমন্ত্রীর মেয়ে নাকি এমনভাবে কথা বলতেছিস? আর হোক সে কোনো প্রধানমন্ত্রীর মেয়ে, তাতে আমাদের কোনো যায় আসে না। ভার্সিটিতে এসেছিস, সিনিয়রদের সম্মান না করে সালাম না দিয়ে কেন চলে যাবে? মিথিলা এতক্ষণে মুখ খুলে তারপরে বলতে থাকে, রাস্তা ছেড়ে দাঁড়া। তোর সাথে আমার কথা বলতে গা ঝিমঝিম করছে। সামনে থেকে সরে দাঁড়া, নয়তো আমার ধৈর্যের পরীক্ষা নিস না বলে দিলাম। এটা বলে মিথিলা আর সেখানে না দাঁড়িয়ে সোজা চলে যায় সেখান থেকে। মিথিলার সাথে সাথে তমা নিজেও সেখান থেকে চলে যায়। তারপর তাদের ক্লাসের ভিতর ঢুকে তমা মিথিলাকে জিজ্ঞেস করলো, কিরে, ওই সিনিয়র আপু তোকে কি জিজ্ঞেস করেছিল আর তুই উত্তর দিসনি কেন? বোন, এটা স্কুল আর কলেজ না, এটা ভার্সিটি। এখানে আপাতত সিনিয়রদেরকে সম্মান করতে হবে, মেনে চলতে হবে। আমি করবো না ওদেরকে সম্মান। ওরা কি আমার কাছ থেকে জোর করে সম্মান নেবে? আর এদের সাথে কথা বলতো আমার গা ঘিন ঘিন করে। যত সব ছোট লোকের বাচ্চারা এখানে এসেছে, আবার এখানে এসে নাকি রাজনীতি করে, গরিবের দল। দোস্ত এইভাবে বলিস না, ওরা যদি শুনতে পারে তাহলে কোনো না কোনো ক্ষতি করবে, আবার আমাদের পিছনে লাগতেও পারে। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা ওদেরকে জমের মতো ভয় পায়। ওদের সাথে একটু সম্পর্ক ঠিক করার জন্য
তারা আমার সব কথা দিয়ে লাগিয়ে দিতে পারে, আমাদের সব কথা। তুই কি আমাকে চিনিস না? এমন করে কথা বলতেছিস কেন আজকে? তুই নিজে জানিস আমি পরোয়া করি না, কাউকে ভয় পাই না একদম। একমাত্র আমার ফ্যামিলিকে ছাড়া ওদেরকে গণার মতো হিসেব নেই আমার কাছে, বুঝতে পেরেছিস? এসব ময়লা আবর্জনা আমার চোখের সামনে ভালো লাগে না। তমা কিছু বলতে যাবে তখন স্যার আসে ক্লাসে। স্যার সকলের সাথে কুশল বিনিময় করে আজকে যেহেতু ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস, সেই জন্য পড়াশোনার দিকে না গিয়ে সবার সাথে গল্প আড্ডা, সবার সাথে পরিচিত হয়। তারপর একে একে সকলের সাথে পরিচিত হওয়ার পর মিথিলার পালা আসে। তোমার নাম ঠিকানাটা? স্যার, আমার নাম মিথিলা, আর আমার বাবা এখানকার রানিং কমিশনার, আর আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। মিথিলার বাবা কমিশনার এই কথা শুনে অনেকেই ওর দিক থেকে চোখ নামিয়ে নেয়। এতক্ষণ যারা ওর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল। আচ্ছা ঠিক আছে মিথিলা, তুমি বসে পড়ো। একে একে তো এখানে সকলের পরিচয় নেওয়া হলো, এখন আমি তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি। আমি তোমাদের বাংলা টিচার বজরুল রহমান। আমি এখন থেকে তোমাদের বাংলা ক্লাস নিব, সপ্তাহে 3 দিন। তোমাদের প্রথম ক্লাস আমিই নেব। আমার পড়াশোনার রেগুলার কমপ্লিট করে আসতে হবে, নয়তো আমি যেমন মজার মানুষ তেমনই শাসনও করতে পারি। সো বি কেয়ারফুল, যা করবে ভেবেচিন্তে সাবধানে করবে কিন্তু। তারপর সকল স্টুডেন্ট একত্রে ঠিক আছে স্যার বলে। ওই দিনের মতো ফার্স্ট ক্লাস করে স্যার চলে যায়। প্রথম দিন হওয়াতে বই নিয়ে কোনো পড়াশোনা হয়নি, সবার সাথে পরিচয় মেলামেশা হয়েছে। অনেকে অনেকের নতুন ফ্রেন্ড বানিয়েছে, কিন্তু মিথিলা কারোর সাথে কথা বলেনি। তমা অনেকের সাথে কথা বলেছে, কিন্তু মিথিলা কারোর সাথে কথা বলেনি। মিথিলা, তুই ওদের সাথে কথা বলিসনি কেন? নতুন ভার্সিটিতে এসেছিস, আমরা কত কত স্টুডেন্ট, ওদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারতি। বাংলাদেশের 64 জেলা থেকে এখানে পড়াশোনা করতে এসেছে, তাদের সাথে মেলামেশা করে দেখ, ভালো লাগবে। তোর যা ইচ্ছে তুই কর, বাট আমাকে এসব বলবি না। তুই জানিস আমি এসব ছোট রেখে আমি নিতে পারি না, এসব কিছু আমার ক্ষেত্রে পোষায় না। তুই খুব ভালো করেই জানিস এটা। কারোর সাথে ফ্রেন্ডশিপ করাটা এটা কি তোর কাছে ছোট লোকই মনে হয়? শোন, এখানে সবাই সবার যোগ্যতা দিয়েই এসেছে, কেউ কোনো কিছু দিয়ে আসেনি। তুই যেমন নিজের যোগ্যতা দিয়ে এসেছিস, তারাও তাই, তাদেরকে অবহেলা করবে না। ওরা কিন্তু নিজের ট্যালেন্ট খাটিয়েই এখানে এসেছে। তুই কোন ব্যবহারটা করবি ওরা ঠিক বুঝতে পারবে। আহ তমা, তুই এখন আমাকে এসে এসব বিষয় নিয়ে জ্ঞান দিতে থাকিস না তো। এখন চল, তোকে বাসায় নামিয়ে দিয়ে আমি ওই দিক দিয়ে চলে যাব। এইখানে আজকে আর ভালো লাগতেছে না। না রে বোন, তুই একাই যা, আমি রিক্সা দিয়ে চলে যাব। আমার অভ্যাস আছে রিক্সা দিয়ে যেতে, আর রাস্তায় একটা কাজ আছে, সেই কাজটা একেবারে কমপ্লিট করে তারপরেই যাব। তুই আমার উপর রাগ করতেছিস কেন তমা? তুই তো জানিস আমি ছোটবেলা থেকে এমন, আমার কারোর সাথে মিশতে ভালো লাগে না, সেই জন্য তুই রাগ করবি এভাবে আমার উপর? আচ্ছা যা, তোর কাছে আমি সরি 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 বললাম। এখন আর কোনো কিছু না বলে সোজা চল আমার সাথে, তোকে নামিয়ে দিয়ে তারপর আমি বাসায় যাব। আরে তোর সাথে রাগ করবো কেন, পাগল তুই? তুই কি বলছিস? এসব নিয়ে ভাবিস না, আমি রাস্তায় একটা কাজ করব, তো মাঝ রাস্তায় ওখান থেকে তারপরে যাব। কি কাজ করবি আমাকে বল, আমি রাস্তায় গাড়ি দাঁড় করাবো। এখন বল কি কাজ করবি? আরে তুই এখানে দাঁড়াবি কেন? তুই চলে যা বাসায়। তুই তো বাইরে বেশি থাকতে পারিস না, তোর অসুস্থ লাগবে। আমার ফুফাতো ভাই আসবে, তার জন্য 2টা শার্ট নিব, যাওয়ার সময় নিয়ে নেব। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, সমস্যা নেই। আমি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তারপর তোর সাথে শপিংয়ে যাব। একমাত্র তোকে ছাড়া আমার আর কাউকে ভালো লাগে না, আর কোনো ফ্রেন্ড আমার দরকার নেই, বুঝেছিস? তুই থাকলে আমার জন্য যথেষ্ট, আর কোনো ফ্রেন্ড দরকার নেই আমার। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এখন এসব বাদ দে, তাহলে চল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তারপর তারা দুই বান্ধবী মিলে কলেজের ক্যাম্পাস থেকে গাড়িতে উঠে সোজা চলে যায় একটা শপিং মলের সামনে। ওইখানে যাওয়ার পর একটা দোকানে গিয়ে দেখে কিছু টি শার্ট ঝুলানো। মিথিলা, দোস্ত, আমি তো আগে কখনো ছেলেদের জামা কাপড় কিনিনি, এখন কিভাবে কিনবো? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। তুই আমাকে একটু বুদ্ধি দে না, যেন কোনো কিছু ভুল না হয়। তুই কখনো ছেলেদের জামা কাপড় কিনিসনি? আমাকে এভাবে বলছিস যেন আমি আগে সবার কত ছেলেদের জন্য জামা কাপড় কিনে দিয়েছি। তুই যেমন আমিও তো তেমনি, আমিও তো আগে কখনো কোনো ছেলেদের জামা কাপড় কিনিনি।
তাহলে এখন কি করবো বান্ধবী? ভাই তো চলে আসবে। আচ্ছা, তোর ভাইয়ার বাসা কোথায় আর বয়সটা কেমন হবে, কি কালার পছন্দ করে, এসব দোকানদারকে বল, তাহলে তো হবে। দোকানদাররা নিজের মতো করে দিয়ে দিবে। ভাইয়া তো চট্টগ্রামে থাকে, আমার ফুপির বাড়ি চট্টগ্রামে। আর ভাইয়ার বয়স হবে তোর 25 বছর হবে হয়তো। আর ভাইয়া কোন কালারের জামা কাপড় পরে সেগুলো তো আমি জানি না, জানলে তো আর সমস্যাই ছিল না, কিনেই তো যেতাম। কেমন স্টাইলিশ নাকি খ্যাত, দেখতে কেমন দেখা যায়? 7 বছরের ভিতরেই আমি তাকে দেখিনি, তাহলে কি করে বলবো এখন সে স্মার্ট নাকি খ্যাত টাইপের? বোন, তুই কার জন্য জামা নিতে এসেছিস, একটু খুলে বলবি তুই আমাকে? এমন কারোর জন্য জামা নিতে এসেছিস যার কোনো কিছুই তুই নিজেই জানিস না। তোর আগে সব কিছু ওর সম্পর্কে জানা উচিত ছিল, তারপর এখানে এসে জামা কাপড় নেওয়া দরকার ছিল। তারপর ওরা দুই বান্ধবী ডিসাইড করতে করতে একটা হোয়াইট এবং একটা ব্ল্যাক কালার দুইটা টি শার্ট নিয়ে নেয়। ব্ল্যাকটা মিথিলা পছন্দ করে দেয় আর হোয়াইটটা তমা পছন্দ করে নেয় নিজের মতো করে। তারপর তারা দুই বান্ধবী শপিং শেষ করার পর সেখান থেকে তারা তাদের বাসায় চলে যায় ফুচকা খেয়ে। আজকে তো তাড়াতাড়ি চলে আসলি যে? আজকে না তোদের প্রথম দিন ভার্সিটিতে, তাহলে এত তাড়াতাড়ি চলে আসলি কেন? সব স্টুডেন্টরা মজা করবে, আনন্দ করবে, তোরা চলে আসলি? বারবার শুধু মা এক কথা বলো না তো, আমার এইসব পছন্দ না, সেটা তুমি খুব ভালো করেই জানো। তাহলে আবার বলছো কেন এখন আমাকে? এখন দেখি সামনে থেকে সরো, রুমে গিয়ে রেস্ট করব, অনেক টায়ার্ড লাগছে। তারপর মিথিলার মাকে বলে সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ে বিছানায়। আর ওইদিকে তমা বাড়িতে যাওয়ার পর তোমার মা বলে উঠল, তোর ভাই তো এখনো আসলো না, কোথায় আছে একটা ফোন করে জেনে নে। তমার মার কথা বলার সাথে সাথে দরজার মধ্যে কলিং বেল বেজে ওঠে। তারপর তমা দৌড়ে যায় দরজার কাছে দরজা খোলার জন্য। আসতে আসতে এত দৌড়াদৌড়ি করতেছিস কেন? পরে তো হাত পায়ে ব্যথা পাবি, তখন কি হবে? এই মেয়েটা লাফালাফি ছাড়া আর কিছুই বোঝে না, শুধু বয়সে বড় হয়েছে, বুদ্ধিতে বড় হয়নি মেয়েটা। তমা দরজা খোলার সাথে সাথে দেখতে পায় দরজার ওই পাশে আসিফ দাঁড়িয়ে আছে। আসিফকে দাঁড়িয়ে থাকতে দেখে তমা জিজ্ঞেস করলো, কেমন আছো আসিফ ভাইয়া? এতদিন পর তাহলে আমাদের বাড়িতে শেষমেশ চলেই আসলে। এতদিন তো বাবা কত করে বললো, তারপরেও আসলে না আমাদের বাড়িতে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আর মামি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুই কেমন আছিস? যাক, অবশেষে তুই আমাদের বাসায় আসলি এত বছর পর। প্রায় 7 বছরের উপরে হতে চললো তুই আমাদের বাসায় আসিস না। আমি তো ভেবেছি এবারও আসবি না। আপু শুধু শুধু বলেছে তুই এখানে এসে থাকবি। ঢাকায় এসেছি, থাকতে হবে, আর তোমাদের বাসায় থাকবো না এটা শুনলে তো মা আমাকে পিটিয়ে আদামারা বানিয়ে ফেলবে। এখন তো চলে আসছি, আর চিন্তা করতে হবে না। এবার তোমাদের বাসায় অনেক দিন থেকে যাব, যেন আর কখনো আমাকে আসতে না বলো। এবার এত জ্বালানো জ্বালিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে তুই কতদিন থাকিস। এখন গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর আমি খাবার দিচ্ছি। এত দূর থেকে জার্নি করে এসেছিস, নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে পড়েছিস। আর ড্রাইভার কি চলে গিয়েছে গাড়ি নিয়ে নাকি? ড্রাইভারকে আনিনি, আমি নিজে একা একা চালিয়ে চলে এসেছি। আমি ড্রাইভারকে দিয়ে গাড়ি চালানো পছন্দ করি না, ওদের গাড়ি চালানো আমার পছন্দ হয় না, সেজন্য আমি নিজেই ড্রাইভ করি। এত দূর থেকে তুমি একা একা একটা বড় রাস্তা জার্নি করে এসেছো, আবার ড্রাইভ করে এসেছো নিজেই, তা ক্লান্ত হওনি? রাস্তায় কয়েক জায়গায় দাঁড়িয়ে রেস্ট করেছি, তারপর আস্তে আস্তে এসেছি এখানে। 3 জায়গায় দাঁড়িয়ে হালকা খাবার খেয়ে তারপর এসেছি। এতটুকু রাস্তা হয়েছে, এখন চুপ কর, পরে কথা বলিস। এখন আসিফ যা, ফ্রেশ হয়ে আস। এত বড় রাস্তা জার্নি করে এসেছিস, অনেক ক্লান্ত ছেলেটা। আসিফ তুই যা, গিয়ে রেস্ট করে ফ্রেশ হয়ে আমি খাবার নিয়ে আসছি রুমে, নাকি ফ্রেশ হয়ে এইখানে এসে খেয়ে নিবি? সমস্যা নেই মামি, তুমি এইখানে সব কিছু খাবার রেখে দাও, আমি ফ্রেশ হয়ে এখানে এসে খেয়ে নেব। এটা বলে আসিফ চলে যায় আসিফের রুমে। আসিফের মামার বাড়িতে আসিফের একটা নির্দিষ্ট রুম রয়েছে, যেটা সব সময় আসিফের জন্যই থাকে। তমার বাবার ঘরে তমা শুধু একা, সেই জন্য
তাদের বাড়িতে আর বেশি মানুষ নেই, তাদের শুধু 2 ঘরেই চলে যায়। সেই জন্য আসিফের ঘরে আর কারোর থাকা হয় না। এখন আসিফ আসবে বলে সেই জন্য আসিফের জন্য এত সুন্দর করে ঘরটা সাজিয়ে পরিষ্কার করে দিয়েছে তমার মা। তারপর আসিফ গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর নিচে এসে খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে উপরে যাওয়ার সময় তমা তার রুম থেকে 2টা ব্যাগ নিয়ে দৌড়ে আসে। সেই ব্যাগ 2টা আসিফের হাতে দিয়ে বলল, আসিফ ভাইয়া দেখো তো টি-শার্টটিতে তোমার পছন্দ হয় কিনা। অনেক কষ্ট করে অনেকগুলো দোকান খুঁজে তারপরে তোমার জন্য এই 2টা টি-শার্ট খুঁজে বের করেছি, কিনে নিয়ে এসেছি। তুমি কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার পছন্দ করো? এই 2টা কিন্তু খুব শুধু এই 2টা কালারই ছিল আসলে। বড় হয়ে গিয়েছিস অনেক, তাই না? বড়দেরকে গিফট করতে শিখে গিয়েছিস। আমার ব্ল্যাক আর হোয়াইট কালার সবচেয়ে বেশি ফেভারিট। আল্লাহ বাঁচাইছে, এটা কিনতে কিনতে কতবার যে আল্লাহকে স্মরণ করেছি যেন তোমার পছন্দ হয়, তোমার পছন্দ হয়। তোমার জন্য কিন্তু এখন তোমার যদি পছন্দ না হয় তাহলে কি করে হবে, তাই না? শেষমেশ সাহস করে তোমার জন্য এই টি-শার্টগুলো নিয়ে আসলাম। আচ্ছা, এখন কি চাস আমার জন্য? যেহেতু টি শার্ট নিয়ে এসেছিস, এখন আমারও তো কিছু দায়িত্ব আছে তোদের উপর। এখন বল কি চাস আমার কাছ থেকে? আসিফের বলা কথাটা শুনে তমা কিছুক্ষণ ভাবে তারপর বলে উঠল, আচ্ছা তুমি তো এখানে অফিসের কাজে এসেছো, তাই না? তোমার অফিসের কাজ শেষ হওয়ার পরে যতক্ষণ সময় থাকবে পুরোটার সময় আমাদেরকে দেবে। যতদিন এখানে থাকবে সপ্তাহে 3 দিন করে আমাদেরকে নিয়ে বাইরে ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে। এইসব পচা খাবারগুলো রাস্তায় তোরা খাস? এগুলো কি করে বানায় সেটা জানিস না? দেখিস না কি করে খাবারগুলো তৈরি করে? তারপরও এই খাবারগুলো তোরা খাস কিভাবে? আসলেই তোরা মেয়েদের কোনো চয়েস নেই। এই আনহেলদি খাবারগুলো স্বাস্থ্যের জন্য অপকার। এই খাবারগুলো তোরা খাস? কি করব ভাইয়া বলো, জিব্বা তো আর আমার সামলে রাখতে পারি না। বিশেষ করে এই ফুচকা। ফুচকা এমন একটা জিনিস, তুমি যে মেয়েদেরকে বলবে সেই মেয়ে এক চুটকিতেই রাজি হয়ে যাবে ফুচকা খাওয়ার জন্য। কিন্তু এগুলো কি করে বানাই সব কিছুই মেয়েরা জানে, তারপরেও মেয়েরা এটা ছাড়তে পারে না। আচ্ছা এখন তুমি গিয়ে রুমে গিয়ে রেস্ট নাও, আর মা দেখলে আবার আমাকে বকা দিবে, বুঝছো? বলবে তোমাকে এখানে আটকে রেখেছি কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি, রুমে যাচ্ছি। আর বিকেলে যদি বের হয় তাহলে আমাকে বলিস, আমি নিয়ে যেতে পারবো তোকে। আসিফ এটা বলে সে তার নিজের রুমের দিকে চলে যায়। রুমে গিয়ে আসিফ আর কোনো দিকে না তাকিয়ে সোজা ঘুমিয়ে পড়ে। এত দূর থেকে জার্নি করে আসার ফলে সাথে সাথে বিছানায় শুয়ে পড়ায় ঘুম এসে হানা দেয় আসিফের চোখে। রাতে যখন তমার বাবা অফিস থেকে ফিরে এসে দেখে আসিফ রুমে বসে ল্যাপটপে কি যেন পড়ছে, তখন তমার বাবা এসে আসিফের পাশে বসলো। কেমন আছিস আসিফ? আসিফ প্রথমে দেখতে পায়নি তার মামাকে। যখন তমার বাবা আসিফকে জিজ্ঞেস করলো কেমন আছিস, তখন আসিফ সামনের দিকে তাকিয়ে দেখতে পায় তার মামাকে। তার মামাকে সামনে বসে থাকতে দেখে তারপর সে আবার জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আর এই অসময়ে ল্যাপটপের মধ্যে বসে কি কাজ করতেছিস? কতদিন পর এখানে এসেছিস, কই একটু ঘোরাঘুরি করবি? ঢাকায় এসেছিস কোথায় গিয়ে মামির সাথে মামাতো বোনের সাথে বসে একটু আড্ডা দিবি, আমার সাথে বসে আড্ডা দিবি, কিন্তু তা না করে তুই এখানেও ল্যাপটপ নিয়ে পড়ে আছিস। নিচে গিয়েছিলাম মামা, নিচে গিয়ে দেখি তমা পড়তে বসেছে আর মামি রান্না করে রান্না করতেছে। তুমি তো অফিসে ছিলে, সেজন্য আবারও এখানে এসে ল্যাপটপ নিয়ে বসেছি। তেমন কিছু না, অফিসের কিছু ডিটেলস ছিল সেগুলোই খুঁজে বের করে দেখছিলাম, আর এই আর কি। তুমি কখন এসেছো অফিস থেকে? আমি তো এসেছি বেশ কিছুক্ষণ সময় হবে, দেখতে পাচ্ছিস না এখনও চেঞ্জ করিনি। অফিস থেকে এসে সোজা তোর রুমে চলে এসেছি নিচ থেকে। এখন ল্যাপটপ রাখ, নিচে গিয়ে বস, আমি ফ্রেশ হয়ে আসতেছি নিচে। তাড়াতাড়ি চলে আয়, নিচে গিয়ে যেন আবার তোকে ডাকতে না হয়। এটা বলে তমার বাবা সেখান থেকে উঠে চলে যায়। আসিফ আর দেরি না করে ল্যাপটপটা তার নিজস্ব জায়গাতে রাখে। আসিফ নিজেও চলে যায় নিচে। আসিফ নিচে যাওয়ার পর দেখতে পায় তার মামি রান্নাবান্না সব কিছু শেষ হয়ে এসেছে। তারপর সব খাবার টেবিলে সাজিয়ে রাখছে। যখন সব খাবারগুলো টেবিলে একা একা রাখা শেষ হয়, তখন তমাকে ডেকে নিয়ে আসে। তোমার মা সব খাবার দিয়ে দাও টেবিলে, আমরা এখনই খেতে বসবো। আসিফ, দুপুরে খাবার খেয়েছিলি? এখানে জার্নি করে আসার পর সাথে সাথে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি।
ওইখানে থাকার সময় মামির হাতে খাবারগুলো অনেক মিস করি। আচ্ছা ঠিক আছে, যত ইচ্ছা খাস, কিন্তু এখন চুপচাপ কথা না বলে খেতে থাক। তারপর তারা সকলে মিলে আর কোনো কথা না বলে সকলে যার যার মতো খেয়ে উঠে পড়ে। আসিফ এবং আসিফের মামা গিয়ে উঠে সোফার মধ্যে বসে। তারপর আসিফের মামা জিজ্ঞেস করলো, আসিফ, বাড়িতে ওইখানে সকলে কেমন আছে? ভাইয়া, আপা, হেরা সকলে কেমন আছে? ওরা তো আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমাকে যেতে বলেছে। তোমাকে নাকি আগেও অনেকবার বলেছি গিয়ে এখানে ঘুরে আসার জন্য, কিন্তু তুমি নাকি রাজি হও নাই। এবার বলেছে আমার সাথে সবাইকে নিয়ে যাওয়ার জন্য, নয়তো মা আর কখনো এখানে আসবে না। এখানে আসার পর তো দেখতেই পাচ্ছিস বাবা, এতক্ষণে মাত্র বাড়িতে এসেছি। কি করব বল, অফিসের এত চাপ আর বস। এখন নিউ বস এসেছে, একটু চুল ছাড় দেয় না। 5টা পর্যন্ত আমাদের আগে অফিস ছিল, এখন সে অফিস থেকে 8টা, সাড়ে 8টা, 9টা বাজে আসতে হয়। এই জন্যই স্কুলের মধ্যে স্যারেরা বলে যে চাকরি করার চাইতে ব্যবসা করা অনেক ভালো। চাকরি করতে হয় নিজের স্বাধীনতা ছেড়ে, পরের অধীনে কাজ করতে হয়। আর বিজনেস করলে নিজের স্বাধীনতা থাকে, পরের অধীনে থাকতে হয় না। কি আর করার। এখন তুমি তোমার বোনকে বুঝিয়ে বলো। আমি বলেছি অনেক, কিন্তু আমার কথা শুনে না। তুমি বলে দেখো তোমার কথা শুনে কিনা। তারপর সকলে এক পর্যায়ে কথা বলা শেষ করে এসে সবাই যার যার রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ভার্সিটি যাওয়ার সময় তমা দেখতে পায় আসিফ রেডি হয়ে নিচে এসেছে খাবার খাওয়ার জন্য। আসিফ ভাই, এই গেট আপনি কোথাও যাচ্ছ নাকি? দেখে তো মনে হচ্ছে কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে যাচ্ছ। এখানে কোথাও যাচ্ছ শুধু? আমাকে চট্টগ্রাম থেকে ঢাকায় কেন পাঠানো হয়েছে বলো তো? তমা কিছুক্ষণ সময় আসিফের দিকে তাকিয়ে থাকে, আসিফের মুখের দিকে, যেন আসিফ কি বলবে সেটা শোনার জন্য। আমি এখানে ঘুরতে আসিনি আর বেড়াতে আসিনি। তোর ফুফা আমাকে এখানে কাজে পাঠিয়েছে, কোম্পানির কাজে। কালকে পরশু 2টা মিটিং আছে এবং কয়েকদিন পর আবারও মিটিং আছে। এখানকার বিজনেসটা ভালো করে স্টার্ট করে দিয়ে এখান থেকে যেতে হবে, তার আগে এখান থেকে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তো এখন অফিসে যাবে। অফিসে যাওয়ার সময় আমাকে আমার ভার্সিটির গেটের সামনে একটু নামিয়ে দিও, তারপরে তুমি তোমার গন্তব্যে চলে যাও। বুঝতে পেরেছো আমি কি বলেছি? তুমি তো আমার ভার্সিটির সামনে দিয়েই যাবে, সেই জন্যই বলতেছি আমাকে আমার ভার্সিটির গেটে একটু নামিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি খাবার খেয়ে বেরিয়ে পড়। আমি এখনই বেরিয়ে পড়বো, আমার খাবার খেতে বেশিক্ষণ সময় লাগবে না। তারপর তারা দুজন খাবার শেষ করে দুজন দুজনের মতো বাইরে এসে গাড়িতে উঠে বসে। আসিফের গাড়ি ড্রাইভিং সিটের সামনের পাশের সিটের মধ্যে বসে পড়ে তমা। তারপর আস্তে আস্তে ভার্সিটির গেটের সামনে চলে আসে দুজন। ভার্সিটির গেটের সামনে এসে আসিফ বলে উঠল, তমা চলে এসেছি, এখন গাড়ি থেকে নেমে ভিতরে যা। আমার লেট হয়ে যাচ্ছে, আমাকে অফিসে পৌঁছাতে হবে ফার্স্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। তুমি চলে যাও এখান থেকে, আমি বেশি সময় নিব না। আমার একটা ফ্রেন্ডের জন্য এখানে একটু অপেক্ষা করি, তো সে আসলে তাকে নিয়ে একবারই ভিতরে ঢুকতে পারবো। কোনো ফ্রেন্ডের জন্য এখানে লেট করতে আসেনি, এখানে পড়াশোনা করার জন্য এসেছিস। নিজের মতো পড়াশোনা করবি, চলে যাবি আবার ভার্সিটি থেকে বাড়িতে। তোর গন্তব্য এতটুকু পর্যন্ত, বাড়ি থেকে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে বাড়ি। এর বাইরের জন্য এক পা না দেখি, এর বাইরের জন্য এক পা রয়েছে সেটা শুনতে না পাই। যা বলেছি মনে থাকে যেন। এখন আর কথা না বলে সোজা চুপচাপ ভিতরে যা। আসিফ এটা বলার মাঝখানে মিথিলা এসে তমার পাশে দাঁড়ায়। এতক্ষণ আসিফের বলা প্রত্যেকটা কথা মিথিলা শুনতে পায়। মিথিলাকে তমার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তমা কিছুটা চমকে ওঠে। তারপর মিথিলাকে জিজ্ঞেস করে, কি রে মিথিলা, তুই এখানে কখন আসলি? এখানে তো তোর জন্য দাঁড়িয়েই ছিলাম, আর তুই একবারও বলিসনি। আমি আরও অনেক আগে চলে এসেছি, তোর জন্য ওয়েট করছিলাম। আজকে তোর আসতে এত দেরি হলো কেন? তোকে বলেছিলাম না ভাইয়া আসবে, ভাইয়া এসেছিল কালকে, সেই জন্য আজকে ভাইয়ার সাথে এখানে এসেছি। ভাইয়া নামিয়ে দিয়ে গেছে। ও আচ্ছা, এখন চল ক্লাসে যাওয়া যাক। তারপর তারা দুই বান্ধবী মিলে ক্লাসে যায়। ক্লাসে আসার পর বৃষ্টি নামের একটা মেয়ে মিথিলার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, কেমন আছো মিথিলা? আমি বৃষ্টি। কালকে আমার আর তোমার ফ্রেন্ডশিপ হয়েছে, আমি কি তোমার ফ্রেন্ড হতে পারি? বৃষ্টির কথা শোনার পর তমা মিথিলার দিকে তাকায়, কি করে সেটা দেখার জন্য। সরি বৃষ্টি, আমি আসলে যাকে তাকে আমার ফ্রেন্ড বানাতে পারি না। এখন পর্যন্ত আমার একটাই ফ্রেন্ড, সেটা হচ্ছে গিয়ে তমা। এর বেশি আমার আর কোনো ফ্রেন্ডের দরকার নেই।
মিথিলার এই কথাটায় অনেক অপমানিত বোধ করে বৃষ্টি। সেজন্য মিথিলাকে বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি তোমার মতো থাকো, তোমার ফ্রেন্ডস নিয়ে। আমি তোমাকে আর কিচ্ছু বলবো না। তুই কেমন আছিস তমা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? কালকে না বলেছিলি আজকে আসবি না, তার উপরে আবার এত তাড়াতাড়ি চলে আসলি? হ্যাঁ, প্রথম ইচ্ছে ছিল আসবো না, কিন্তু কি আর করার, সব ইচ্ছে তো পূর্ণতা পায় না। আমার ফ্যামিলি আমাকে জোর করে পাঠিয়েছে এখানে। তারপর তমার বৃষ্টির কথার মাঝখানে ক্লাসের স্যার ঢুকে। তারপরে একে একে প্রত্যেকটা ক্লাস শেষ হয়ে যাবার পর তারা তিনজন এসে ক্যাম্পাসে যায়। ক্যাম্পাসে গিয়ে মিথিলা একটা কফি অর্ডার করে, আর বৃষ্টি তমা ওরা দুইজন হালকা কিছু খাবার নেয়। অনেক সময় হয়েছে, হালকা কিছু খাবার খেয়ে নে মিথিলা, না হলে অসুস্থ হয়ে পড়বি, আবার পরিবার চিন্তা করবে তোকে নিয়ে। এসব খাবার আমার একদম পছন্দ না। শুধু বিপদে পড়ে বাইরের কফিটা খেতে হয় আমাকে। এটা খাস কেন? এটাও ছেড়ে দে। বাইরে কোনো জিনিস স্বাস্থ্যের জন্য ভালো নয়। দেখি এটাকেও ছাড়তে হবে। এসব কেন জানি আমার একদম পোষায় না। ওদের কথা বলার মাঝখানে একটা সিনিয়র ছেলে এসে মিথিলাকে বলে, এই মেয়ে, স্ট্যান্ড আপ। ছেলেটার কথায় মিথিলা পাত্তা দেয় না, সে তার মতো করে বসে আছে। ছেলেটা বারবার বলছে উঠে দাঁড়াতে, কিন্তু মিথিলা উঠে দাঁড়াবে না। এক পর্যায়ে ছেলেটা মিথিলার কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে বলল, মিথিলা, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আমাকে অ্যাকসেপ্ট করে নাও। ভার্সিটিতে কেউ তোমাকে কোনো কিছু বলতে আসবে না। একবার কিছু বলার আগে 10 বার চিন্তা করতে হবে। আমাকে বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিলে তোমার কোনো ক্ষতি হবে না। কেউ কিছু বলতে পারবে না, তোমাকে নিয়ে মজা করতে পারবে না, কেউ না। তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারবে আমার গার্লফ্রেন্ড হলে। রাজি হয়ে যাও। মিথিলা এই সিনিয়র ছেলেটার কথা শুনে এবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ছেলেটার সামনাসামনি দাঁড়ায়। তারপর ছেলেটাকে বলতে লাগলো, ও তাই নাকি মিস্টার? তোমাকে বয়ফ্রেন্ড হিসেবে মেনে নেওয়ার পর আমার সব কিছু হাতের মুঠোয় চলে আসবে, তাই না? হ্যাঁ মিথিলা, তুমি তাহলে বুঝতে পেরেছো সবকিছু। এখন কথা না বলে আমাকে অ্যাকসেপ্ট করে নাও তাড়াতাড়ি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখেছিস? কি একটা বিশ্রী অবস্থা। আর তোর কত বড় কলিজা, তুই আমাকে এসে প্রপোজ করছিস? তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলতে আমার 2 মিনিট সময় লাগবে না। আমার নাম যেহেতু জানিস, খোঁজখবর নিয়ে দেখিস আমার বাবাকে। কি আছে তোর? কি নিয়ে এসেছিস আমার সাথে রিলেশনে যাওয়ার জন্য? গেট লস্ট এখান থেকে, চলে যা। আজকে এখানে অপমান করে তুমি কাজটা ঠিক করলে না মিথিলা। সময় হোক, সবকিছু বুঝিয়ে দেব তোমাকে। আমি কি কি করতে পারি সেই সবকিছু বুঝিয়ে দেব তোমাকে। এখন যাচ্ছি মানে এই না একেবারে চলে যাচ্ছি। আমি প্রতিশোধ নিতে আবার ফিরে আসব। আগে দেখ তোর নিজের চলার মতো অবস্থা হয় কি না, তারপর না হয় বলিস। ছেলেটা আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। ছেলেটা চলে যাওয়ার পর তমা আর বৃষ্টি মিথিলার কাছে এসে মিথিলাকে বলল, ভালো করে দিলা ওকে প্রশ্রয় না দিয়ে। এই ছেলেটা একটা প্লেবয়। এই ছেলেটা যেই মেয়ের সাথে সম্পর্ক করে সর্বোচ্চ 6 মাস, তারপর সেই মেয়েকে ধোকা দিয়ে চলে যায়। এটা আমাদের কলেজেই পড়তো এক সময়, তারপর সেখান থেকে চলে আসে শুনছি। যে অপমান করেছিস মনে হয় না দ্বিতীয়বার তোর কাছে ফিরে আসবে ভালোবাসি বলবে। এই ছেলেটা যদি তোর কোনো ক্ষতি করে ফেলে তখন কি হবে? এসব থ্রেট দিয়ে গেল, কি করা যায়? আঙ্কেলকে বলবি নাকি? তোর কি মনে হয় আমি বলবো না? অলরেডি বলে ফেলেছি, বাবাকে SMS দিয়েছি। কালকে শুধু দেখিস এই ছেলেটার কি অবস্থা হয়। আমাকে প্রপোজ করতে এসেছিল, ভুলে গিয়েছিল হয়তো নিজের স্ট্যাটাস। আমি যা কিছু করি না কেন, আমি এখন কোনো রিলেশনে জড়াবো না, এইটা তোরা দেখে নিস। হ্যাঁ, তোর জন্য তো একেবারে কোনো না কোনো দেশের রাজপুত্র অপেক্ষা করতেছে না? তুই যাবি আর পালকি দিয়ে উঠিয়ে নিয়ে যাবে তোকে। দেখেছিস রাজপুত্রের থেকে কোনো দিক দিয়ে কম হবে না, বুঝতে পেরেছিস? এখন চল তাহলে, যাও যাক। ছোট লোকটা মুডটাই নষ্ট করে দিল। কফি খাওয়ার ইচ্ছে ছিল, এখন এগুলো খাওয়ার ইচ্ছে নেই। তারপর তারা 3 বান্ধবী ক্যাম্পাস থেকে এসে মিথিলা তার গাড়ি দিকে যেতে নেয়। তখনই তমা বলে ওঠে, মিথিলা তুই তো ওই দিক দিয়েই যাবি, আমাকে নামিয়ে দিয়ে যাওয়ার সময় হবে। তোর বাড়ির কাছাকাছি পড়ে তো বৃষ্টির বাড়ি, ওদের একটু কষ্ট করে ওই বাড়ির সামনে একটু নামাই দিস। বেচারা আর একা একা কষ্ট করে যেতে হবে না।
মিথিলা কিছু বলতে যাবে তার আগেই বৃষ্টি বলে উঠল, না রে তমা, তোরা এখন যা, আমি আর যাবো না, রাস্তায় একটা কাজ আছে, এটা করার পর তারপর বাড়িতে যাবো একেবারে। কথা বেশি না বলে সোজা গাড়িতে উঠে বস। এমনিতে মাথা গরম ওই ছেলের ব্যবহারে, তারপর আর আমাকে রাগাস না। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছিস আমার মাইন্ডটা কী ধরনের, তাই আর বেশি কথা না বলে গাড়িতে উঠে পড়। মিথিলার কথা শুনে বৃষ্টি তমার দিকে তাকায়। তারপর তমা বৃষ্টিকে ইশারা করে যেন গাড়িতে উঠে বসে পড়ে। বৃষ্টি আর কোনো কিছু না বলে সোজা গাড়িতে উঠে বসে পড়ে। বেশ কিছুটা রাস্তা চলে আসার পর তমার বাসা চলে আসে। তমা সেখানে গাড়ি থেকে নেমে মিথিলার বৃষ্টিকে বলল, বৃষ্টি, তোর বাসার কাছাকাছি আসলে মিথিলাদের বাসা। মিথিলাকে বলে দিস তোর বাসা চিনে দিবে। হ্যাঁ, মানে ও তো চেনে না তোর বাসা। আর মিথিলা, ওকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে সাবধানে বাড়িতে যাস। হ্যাঁ, আর আঙ্কেলকে বলিস মাথা ঠান্ডা রেখে কাজ করতে, আর তুই মাথাটা ঠান্ডা রাখিস। কথা না বলে তুই বাড়িতে যা সাবধানে। কালকে এখানে থাকিস, যাওয়ার সময় আমি নিয়ে যাব, তোর ভাইয়ের সাথে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, বাড়ি থেকে বের হওয়ার আগে আমাকে একটা কল দিয়ে বের হোস, যেন আমি নিচে এসে দাঁড়াতে পারি। মিথিলা আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। মিথিলা যেমনই হোক না কেন, সে তার ফ্রেন্ড তমার কাছে খুবই ভালো একজন পার্সন। বাহিরের মানুষ মিথিলাকে একজন অহংকারী মেয়ে হিসেবে চেনে, কিন্তু সত্যি কথা বলতে মিথিলা একজন অহংকারী ঠিকই, কিন্তু সে তার কাছের মানুষদের কাছে অহংকারী না। সে ছোটবেলা থেকেই এইভাবেই বড় হয়েছে। বাড়িতে যাওয়ার পর তমা দেখতে পায় আসিফ এবং তার বাবা বসে বসে খাবার খাচ্ছে। তমা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে বসে পড়ো, সবাই একসাথে বসে খেয়ে নেব, আমরা মাত্র স্টার্ট করেছি। তোমরা খেতে থাকো বাবা, আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে খাবো। পরে খাবে কেন? এখন খেলে কি হবে? কথা না বলে তাড়াতাড়ি মামা যেটা বলেছিস সেটা কর। এক কথা দ্বিতীয়বার বলতে আমার ভালো লাগে না, তাই তোকেও ওয়ার্নিং করে দিলাম, তাড়াতাড়ি নিচে আয় ফ্রেশ হয়ে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এত দমকানোর তো কোনো কিছু নেই। তারপর তমা আর কোনো উত্তর না বলে সোজা উপরে উঠে যায়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসে তমা আর তমার মা দুজনেই ওদের সাথে খাবার খেতে বসে পড়ে। এক পর্যায়ে খাবার শেষ হওয়ার পর তমাকে বলল, তুই না ঘুরতে যেতে চেয়েছিলি বাইরে? আমি ফ্রি থাকবো, কোথায় যেতে চাস বলিস, আমায় নিয়ে যাব। ভাইয়া, তুমি সত্যি আমাকে ঘুরতে নিয়ে যাবে? আমি কি তোর সাথে মজা করতেছি? যেটা বলেছি সেটা মাথায় রাখিস, কোথায় যাবে বলিস নিয়ে যাব। আর যদি যেতে না চাস তাহলে আমার আরো ভালো, আমি বেঁচে যাব। এই না, যাবো না কেন? অবশ্যই যাব, কিন্তু ভাইয়া একটা সমস্যা আছে। তোর আবার এখন কি সমস্যা হয়ে গেল আবার? তাড়াতাড়ি বলে ফেল, আমি আবার এখন অফিসে যাব। ভাইয়া, আসলে আমার 2টা ফ্রেন্ড আছে, তাদেরকেও সাথে নিয়ে যেতে হবে। অনুমতি দাও, তাহলে আমি তাদেরকে বলে দেবো আমাদের সাথে যেন জয়েন করে। তোমার কি কোনো প্রবলেম হবে ওরা গেলে আমার সাথে? বলিস, আর কখন যাবি সে সময় বলিস, আমাকে ফোন করে দিস, তাহলে আমি অফিস থেকে চলে আসব। অফিস? এখন অফিস পেলে ওদেরকে নিয়ে ঘোরার কি দরকার আছে? শুক্রবারে না হয় ওদেরকে নিয়ে ঘুরতে যাস, এখন তো অফিসের কাজ আছে, তাই না? আজ অনেকটা গুছিয়ে এনেছি অফিসের, বাকিটা আশা করি কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আর ওদেরকে নিয়েই ঘুরতে যেতে এটা আমার সমস্যা নেই, রাতে বাকি কাজটুকু সেরে নেব। কালকে আসতে না আসতে আজকে এত সুন্দর করে এত কাজ গুছিয়ে নিয়েছিস, এজন্যই তো দুলাভাই বলে তোকে ছাড়া দুলাভাই অচল। মাশাল্লাহ, তুই তো দুলাভাইয়ের চেয়ে আরও অনেক এগিয়ে গিয়েছিস এই সময়। দোয়া করি সামনে সামনে আরও এগিয়ে যা, অনেক বড় হ। আচ্ছা ঠিক আছে মামা, এখন আমি তাহলে অফিসে যাচ্ছি, কেমন? আর তুই আমাকে ফোন করে দিস, তাহলে আমি চলে আসব। তমা মাথা নাড়ায়, তার মানে সে খাবার খেয়ে রেডি হয়ে বিকেলে তার ভাইয়াকে ফোন করবে। তমা তার খাবার খেয়ে গিয়ে গ্রুপের মধ্যে কল করে। কালকে রাত্রে একটা গ্রুপ করেছে ওদের 3 জনের, মিথিলা, বৃষ্টি আর তমার। সেই গ্রুপের মধ্যে কিছুক্ষণ রিং হওয়ার পর তারা দুজনেই এসে জয়েন করে। কি রে, তোরা দুটো কি করতেছিস এখন? তেমন কিছুই না রে, মাত্র খেয়ে এসে কিছু গান ডাউনলোড করলাম, সেগুলো শুনতেছিলাম, তখনই তুই কল দিলি। খাবার খেয়েছিস নাকি তোরা? আর এই অসময়ে কল দিয়েছিস কেন? এই অসময়ে তো কল দিস না কখনো। তখন তোদেরকে একটা কথা বলবো, আমি কোনো কিন্তু না শুনতে চাই না। যেটা বলবো সেটা সুন্দর করে মেনে নিবি, দ্বিতীয় কোনো কথা বলবি না। কি বলবি আগে সেটা বল, তারপর দেখা যাবে ওই কথার পরিবর্তে কোন কথা বলা যায় কিনা।
তমা মিথিলার দিকে তাকায়। মিথিলা বলে উঠল, ঢং না করে তাড়াতাড়ি বলে ফেল, কি বলতে চাস? এখানে এত ঢং করার কিচ্ছু নেই। ঢং না করে তাড়াতাড়ি বল, কি বলতে চাস? আসলে ভাইয়াকে বলেছিলাম আজকে ঘুরতে যাব, সেই জন্য ভাইয়া বলেছে বিকেলে যেন ভাইয়াকে ফোন করে দিই, বিকেলে ঘুরতে নিয়ে যাবে। আমি তোদের কথা বলেছি, ভাইয়া বলেছে ঠিক আছে, ওদেরকেও নিয়ে যেতে হবে, নিবে। এখন আমি ভাইয়াকে বলে দিয়েছি তোরাও যাবি আমার সাথে। এখন তোদের কাছ থেকে কোনো না আমি শুনতে চাই না। 5টার সময় রেডি থাকবি, আমি তোদেরকে বাসা থেকে পিক করে নিয়ে আসবো। তারপরে বেশি কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করে তারপরে আবার তোদেরকে বাসায় দিয়ে আসবো। বাসায় মনে হয় মানবে না রে তোমা, বিকালের পর আমাকে বাসা থেকে তেমন একটা বের হতে দেয় না, জরুরি কোনো প্রয়োজন ছাড়া। মনে হয় না আমি যেতে পারবো, তোরা দুজন চলে যা। এত ঢং করার কিচ্ছু নেই। তুই একা যাবি না শুধু আমরা দুজন আরও মেয়ে আছি? কোথায় যাবি ঠিক করেছিস? এখনও ঠিক করিনি কোথায় যাব, তোদেরকে নিয়ে ঠিক করব কোথায় যাওয়া যায়। আজকে ভাবতেছি ভাইয়াকে ফকির করেই ছাড়বো, যদিও ভাইয়াকে ফকির করা সম্ভব না। তারপর কেন রে, তোর ভাইয়া কি অনেক কিপটা নাকি? কিপটে হলে ঘুরে মজা পাওয়া যাবে না। তুই কি বলিস মিথিলা? এখন এসব বিষয় ছাড়, তাড়াতাড়ি তোদের ফ্যামিলির সাথে কথা বলে রাজি করিয়ে নি। ঠিক 5টার সময় আমি তোদের বাসার নিচে থাকবো, নিচে আসবি, কল দিলি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্যামিলিকে রাজি করাচ্ছি, দেখছি কি করা যায় ওরা। ফ্যামিলি যদি কোনোভাবে রাজি না হয় তাহলে বন্ধু সরি, আমি যেতে পারবো না। ঠিক আছে, আমি 5টার সময় রেডি হয়ে নিচে আসবো। আর বৃষ্টি ফ্যামিলিকে কে কী করে ম্যানেজ করবি দেখ, আর ম্যানেজ করতে না পারলে আমাকে বলিস। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখছি, আমাকে কিছু কাজ করতে হবে, তো একটা লম্বা শাওয়ার নিতে হবে। ভার্সিটি থেকে এসে শাওয়ার নিতে পারিনি, শুধু ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেতে হয়েছে বাবার ভাইয়ার সাথে। কথা এটাই রইলো, ঠিক 5টার সময় তোরা তোদের বাসার নিচে থাকবি, আমি ওখান থেকে গিয়ে তোদেরকে পিক করে নিয়ে আসবো। এটা বলে তমা ফোন কেটে দেয়। তমার ফোন কেটে দেওয়ার পরই তমার মা তমার রুমে আসে, দেখতে তমাকে কি করে। কি করতেছিস তমা? তোর ওই 2 বান্ধবী কি যাবে, মিথিলা আর বৃষ্টি? বলেছি তো যাওয়ার কথা, এখন দেখা যাক এরা কি করে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি কিন্তু, আর ঘোরাফেরা সাবধানে করবি। একদিন ওদের 2টাকে বাড়িতে নিয়ে আসিস তো। অনেক দিন হতে চললো মিথিলা আমাদের বাসায় আসে না, 1 বছরের ওপরে প্রায় হতে চললো মিথিলাকে দেখি না, সামনাসামনি কথা বলি না ওর সাথে। ওকে একদিন বলিস তো আমার কথা, যেন বাসায় আসে। তাকে বলেছি অনেকবার আমাদের বাসায় আসার জন্য, কিন্তু ও আসেই না। আমাদের বাসার নিচ দিয়ে চলে যায় কিন্তু বাসায় আসে না। আমাদের বাসায় কি বলবো, ওর নানুর বাসা পর্যন্ত যায় না, কেন জানি না। এটা আবার কেমন কথা? নিজের নানুর বাসায় যায় না? একটু রেস্ট নে, তারপর রেডি হয়ে আসিফকে কল দিস। আর ওকে কিন্তু বেশি জ্বালাস না, আসিফ কিন্তু অনেক রাগী। আচ্ছা ঠিক আছে, যাও, বেশি জ্বালাবো না। শুধু আমরা 3 বান্ধবী মিলে প্ল্যান করব ভাইয়াকে কি করে ফকির বানানো যায়। আজকে পকেটে যা নিয়ে যাবে সব একেবারে শেষ করে আসবো। আলহামদুলিল্লাহ, আসিফের বাবার যেই জায়গা সম্পত্তি আছে, তোদের মতো 3000 তমা, বৃষ্টি, মিথিলা এদেরকে অনায়াসে পালতে পারবে। আর তুই তাকে ফকির বানানোর চিন্তা করছিস? এটা কখনো সম্ভব না, বুঝেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি, আমি সেটা বলি। আমি বলেছি ভাইয়া পকেটে যা নিয়ে যাবে সব ভেঙে শেষ করে আসবো আজকেই। তমার মা আর কোনো কিছু সেখানে না বলে চলে যায় তমার রুম থেকে। তমার মা চলে যাওয়ার পর তমা চলে যায় ওয়াশরুমে গোসল করার জন্য। দীর্ঘ একটা শাওয়ার নিয়ে তমার রুমে এসে রেডি হয়ে তারপর আসিফকে কল করে ঠিক 4:30টায়। তমার ফোন দেখে আসিফ কল ধরে। ভাইয়া, আমি আমার ফ্রেন্ডদেরকে 5টার সময় ওদের বাসার নিচে থাকতে বলেছি, তুমি কি এখন ফ্রি আছো? এখন কি আসতে পারবে এখন এখানে? তুই রেডি হয়ে গিয়েছিস নাকি? হ্যাঁ ভাইয়া, একেবারে শাওয়ার নিয়ে রেডি হয়ে গিয়েছি। তুমি কি এখন আসতে পারবে নাকি তোমার আসতে আরও লেট হবে? আমি বাসায় আসতেছি, আমি আর ঘরে ঢুকবো না, তুই নিচে এসে দাঁড়া, এখান থেকে শুধু চলে যাব। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তমার কথা শোনার পর আসিফ ফোন কেটে দেয়। ফোন কেটে আবার সে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। তমা আর উপরে দেরি না করে সোজা তাড়াতাড়ি নিচে এসে পড়ে। নিচে এসে আবার সেই গ্রুপ কল দেয়। গ্রুপে কল দেওয়ার পর দেখতে পায় রেডি হয়ে বসে আছে ওরা দুজন। তারপর ওদেরকে উদ্দেশ্য করে তমা বলে উঠল, তোরা দুজন রেডি তো? আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো, 10 মিনিটের ভিতরে আমরা বেরিয়ে পড়বো। কল দিলেই সোজা নিচে চলে আসবি, তোদের বাসায় যাব না কিন্তু আর।
বাড়ির সামনে এসে ফোন করিস, তারপর নিচে নেমে আসবো। দেখছিস না কত সুন্দর করে রেডি হয়েছি, তারপর আবার তুই জিজ্ঞেস করছিস আমার রেডি কিনা, তাই না? তুই কি কানা হয়ে গিয়েছিস নাকি বয়রা হয়ে গিয়েছিস কোনটা? বাড়ির সামনে এসে কল দিস, আমি তাড়াতাড়ি নিচে নেমে আসবো, কখন জানি আবার মা না করে দেয়। ওদের সাথে কথা বলার সময় আসিফ এসে তমার কাছাকাছি গাড়ি ব্রেক করে। আসিফকে দেখে তমা ওদেরকে বলল, ফোন করলে নিচে এসে পড়িস। আমি ভাইয়াকে নিয়ে এখনই বের হচ্ছে, ভাইয়া চলে এসেছে, রাখছি এখন তাহলে। এটা বলে তমা ফোন কেটে দেয়। তারপরে গিয়ে সোজা ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ে। সিট বেল্ট বেঁধে নে, এটা বাঁধার জন্য বলতে হবে কেন আমায়? বড় হচ্ছিস কিন্তু মাথায় কোনো বুদ্ধি নেই তোর। মা তুই তো উঠে বসেছি মাত্র, বেলটা বাঁধবো, তার আগেই তুমি বকাবকি শুরু করে দিলে। তারপর আসিফ আর কোনো কিছু না বলে গাড়ি ড্রাইভ করতে থাকে, আর তমা আসিফকে রাস্তা দেখিয়ে দেখিয়ে বলে এই দিকে ওই দিকে নিয়ে যেতে। অবশেষে তাদের বাড়ির মাঝখানে গাড়িটা রেখে দুজনকে ফোন করে নিচে নামতে বলে। কিছুক্ষণের মধ্যে ওরা দুজন নিচে চলে আসে। তমা গাড়ি থেকে নেমে গিয়ে ওদেরকে জড়িয়ে ধরে বৃষ্টিকে মিথিলাকে বলল, আজকে যেভাবে পারিস ভাইয়াকে ফকির বানিয়ে যাবি, আমিও আছি তোদের সাথে, বুঝতে পেরেছিস? আজকে মায়ের কাছে বলে এসেছি ভাইয়াকে এখান থেকে ফকির বানিয়েই নিয়ে যাবো বাসায়, পকেটে যা নিয়ে এসেছে সব শেষ করে তারপরেই ফিরবো। তোরা যদি আমার সাথে না থাকিস তাহলে কিন্তু আমি একা পারবো না। উনি না তোর ভাই, তাহলে ওনার সাথে এরকম একটা গাদ্দারি করতে তোর কষ্ট হবে না? আমি হলে তো আমার ভাইয়ের সাথে কখনো এমন করতাম না। আমরা এখানে মজা করার জন্য বেরিয়েছি, কে কার ভাই সেগুলো দেখার বিষয় নয়, বুঝেছিস? চুপচাপ কথা না বলে আয় গাড়িতে গিয়ে বস। মিথিলা কোনো কথা বলেনি। সে সোজা গিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ে। মিথিলাকে ওইখানে বসতে দেখে তমা বলে উঠল, কিরে তুই সামনে বসলি কেন? আমরা তিন বান্ধবী মিলে পিছনে বসবো, সেই জন্য আমি সামনে থেকে পিছনে চলে এসেছি, আর তুই গিয়ে দৌড়ে সামনে বসে পড়লি। তোরাই বস, পিছনে তিনজন বসলে চাপাচাপি হয়ে যাবে, এইসব আমার পছন্দ না, সেটা খুব ভালো করে জানিস তুই। মিথিলা ঠিকই বলেছে, এখন চল তাহলে যাওয়া যাক। এতক্ষণ মিথিলা বা বৃষ্টি কেউই আসিফকে খেয়াল করেনি। হঠাৎ যখন মিথিলার ডান দিকে তাকায় তখনই মিথিলার চোখ আটকে যায়। কিছুক্ষণ সময় একাধারে আসিফের দিকে তাকিয়ে থাকে। এটা আসিফ বুঝতে পেরে তমাকে জিজ্ঞেস করে আসিফ, কিরে হয়েছে তোদের নাকি আরও কেউ বাকি আছে? থাকলে বলতে পারিস, সিট এখনও একটা খালি আছে, নাকি যাব আমি এখন? আর কোথায় যাবি ঠিক করেছিস? লোকেশন দে আমাকে। আসিফের কথা শুনে বৃষ্টি সেও আসিফের দিকে তাকায়, কিন্তু বৃষ্টি এতটা ভালো করে খেয়াল করতে পারে না, সেই জন্য সে আর ভালো করে তাকায়নি, গুরুত্ব দেয়নি এই বিষয়টাতে। আসিফের শব্দে মিথিলার ধ্যান ভাঙে। তুমি বরং এখন রমনা পার্কে চলো, সেখানে থেকে ফুচকা খেয়ে তারপরে আর একটু ঘোরাঘুরি করে রাতের খাবার খেয়ে পরে বাসায় যাবো একেবারে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাচ্ছি আমি রমনা পার্কে। রাত 8টার ভিতরে যা কিছু করার করতে হবে, এরপর কিন্তু আমি আর বাইরে থাকবো না। আমাকে মামা না করেছে বেশি রাত পর্যন্ত বাইরে না থাকতে। আচ্ছা ঠিক আছে 8টার বেশি বাজবে না, বেশি রাত হবে না। এখন তাহলে তুমি কোনো কথা না বলে যাও সেদিকে। আসিফ আর কোনো কিছু না বলে একাধারে ড্রাইভিং করতে থাকে। তার পিছনে বসে বৃষ্টিকে তমা বক বক করতে থাকে, আর এইদিকে মিথিলা বারবার শুধু আসিফকে দেখে যাচ্ছে। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না কোনোভাবেই, বারবার শুধু তার চোখ দুটো আসিফের দিকে যাচ্ছে। বেশ অনেকক্ষণ যাবৎ ড্রাইভ করার পর তারা চলে আসে ঢাকা রমনা পার্কে। রমনা পার্কে আসার পর পার্কিংয়ে গাড়িটা পার্ক করে। ওদের তিনজনকে নিয়ে ভেতরে আসে। বৃষ্টি আর তমা একাধারে বকবক করেই যাচ্ছে, কিন্তু মিথিলা কোনো কথা বলছে না। সে চুপচাপ, কিন্তু সব সময় না। মিথিলাকে বরং আজকে একটু বেশি চুপচাপ লাগছে। এটা দেখে তমা মিথিলাকে জিজ্ঞেস করলো, কিরে মিথিলা, আজকে তোর কি হয়েছে? এভাবে রয়েছিস কেন আমাদের সাথে? কোনো কথাবার্তা বলছিস না, চুপচাপ শুধু হেঁটে যাচ্ছিস, গাড়িতেও কোনো কথা বলিসনি, আমি আর বৃষ্টি শুধু বকবক করে গিয়েছি। মিথিলা কিছু বলতে যাবে তার আগে আবার বৃষ্টি বলে উঠল, হ্যাঁ সত্যি তো মিথিলা, আজকে কোনো কথা বলিস না তুই। আমি আর তমা শুধু গাড়িতে বকবক করে এসেছি এবং এখনও বকবক করে যাচ্ছি, তো তোর মুখ দিয়ে একটা কথাও বের হয়নি। কোনো কিছু নিয়ে কি কোন তোর মন খারাপ? বলতে পারিস আমাদেরকে। কি আবল তাবল বলছিস? মন খারাপ হতে যাবে কেন? আমি সবসময় চুপচাপ থাকি,
এখনো চুপচাপ আছি, এতে এত ভাবার কিচ্ছু নেই। তোরা তোদের মতো এনজয় কর, আমাকে চুপচাপ থাকতে দে, আমি আমার নিজের মতো করে এনজয় করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তোর নিজের মতো করে এনজয় কর, আমরা আছি তোর পাশে, আর কোনো কিচ্ছু লাগবে না, লাগলে বলিস। তমা কি বলছে সেটা শুনতে পায়নি, মিথিলা হয়তো বুঝতেও পারেনি। সে সামনের দিকে তাকিয়ে আছে আসিফের দিকে, হাতে 4টা কোন আইসক্রিম নিয়ে আসে। ততক্ষণে বৃষ্টি নিজেও আসিফের দিকে তাকায়। আসিফকে দেখে বৃষ্টি কেমন খুশিতে লাফিয়ে ওঠে। তারপর তমাকে বলল, কি রে তমা, এইটা তোর ভাই? তোর ভাই দেখতে এত সুন্দর, আগে কখনো বলিসনি তো। কেন, আমার ভাইকে কি গাড়িতে দেখিসনি? গাড়িতে না দেখার কি আছে? আমি তো আর আমার ভাইয়ের মুখ বন্ধ করে রাখিনি, দেখে রাখিনি। বৃষ্টির কথা বলাটা কেন জানি মিথিলার পছন্দ হয়নি, সেজন্য মিথিলা বৃষ্টিকে বলে উঠল, এসব আজেবাজে কথা বাদ দিয়ে এখানে যেটার জন্য এসেছিস সেটা কর। পৃথিবীতে ছেলের কোনো অভাব নেই, আর তোমার ভাইয়ের মধ্যে কোনো রূপ বেয়ে বেয়ে পড়তেছে না, তাই এসব ছ্যাঁচড়ামি বাদ দিয়ে অন্যদিকে মনোযোগ দে। দোস্ত, আসলে সত্যিই তোমার ভাইয়ের রূপ বেয়ে বেয়ে পড়ছে, সেটা তুই দেখতে পাচ্ছিস না? আমি ঠিকই দেখতে পাচ্ছি। তমা বোন আমার, তোর ভাইকে আমার অনেক ভালো লেগেছে, তোর ভাইকে পটিয়ে দে, তোর ভাইয়ের সাথে প্রেম করি। বিলিভ কর, আমি এই পর্যন্ত কোনো রিলেশন করিনি কোনো ছেলের সাথে, সত্যি বলতেছি। তোর ভাইয়ের বড় ক্রাশ খেয়েছে খুব বাজেভাবে। তমা কিছু বলতে যাবে তার আগে মিথিলা বলে উঠল, কি শুরু করলি তোরা? এখানে কিসের জন্য এসেছি আর কি করতেছিস তোরা? আমি কি এখান থেকে চলে যাব? তোরা থাক বরং, আমি এখন এখান থেকে যাচ্ছি। তোদের যা ইচ্ছা তোরা কর, আমার সামনে এসব বলবি না। আহ বোন, রাগ করিস কেন? আচ্ছা যা, এখন আর বলবো না, এসব পরে, এসব কিছু পরে ভাবুন। এখন যেটার জন্য এসেছি সেটাই করে চল, তোকে কোথাও যেতে হবে না, এখানে ঘুরতে এসেছি, তারপর যাব ফিরে, ওকে? ততক্ষণে ওদের 3 জনের কথা বলার মাঝখানে চলে আসে আসিফ। এসে সকলের হাতে একটা একটা করে আইসক্রিম ধরিয়ে দেয়। মিথিলার হাতে দেওয়ার সময় মিথিলা ইচ্ছে করে আসিফের হাত ছুঁয়ে দেয়। তারপর ওদের 3 জনকে আইসক্রিম দিয়ে আসিফ বলল, তোরা একটু এখানে থাক, আমি আসতেছি। যাবো আর আসবো, এখান থেকে কোথাও যাবি না, তোরা এখানে বস। কোথায় যাচ্ছ ভাইয়া, আমাদেরকে এখানে একা ফেলে? কোথাও না, ওই যে সামনে যাবো, একটু শুধু যাবো আর আসবো, দেরি হবে না, তোরা একটু বস এখানে। এটা বলে আসিফ এখানে না দাঁড়িয়ে সোজা আবার ওই আইসক্রিমওয়ালার কাছে চলে আসে। সেখান থেকে অনেকগুলো আইসক্রিম কেনে, আর এইগুলো দূরে দাঁড়িয়ে থেকে তারা 3 বান্ধবী দেখতে থাকে। তোর ভাই এতগুলো আইসক্রিম কেন কিনলো? এতগুলো আইসক্রিম দিয়ে কি করবে বুঝতেছে না? চুপ কর, দাঁড়া দেখতে দে, তারপর কথা বলিস, আগে সব কিছু দেখে নি তারপর। মিথিলা এক ধ্যানে শুধু আসিফের দিকেই তাকিয়ে থাকে। আসিফ কি করতেছে সব কিছুই পর্যবেক্ষণ করতেছে মিথিলা। তারপর দেখতে পায় এই আইসক্রিমগুলো নিয়ে কয়েকটা শিশুর কাছে যায়, পথ শিশু। সবাইকে একটা একটা করে আইসক্রিম দিয়ে ওদের পাশে বসে আইসক্রিমটা খেতে থাকে। তারপর সবার সাথে বসে আইসক্রিম খাওয়া শেষ হলে সবাইকে 500 টাকা করে দিয়ে আসে। ওইখানে প্রায় 12-13 জন পথ শিশুর মতো ছিল। ইস, তোর ভাইয়ের মনটা এত ভালো কেন রে তমা? অনেকে যে লাইফ পার্টনার হিসাবেও পাবে, সে সত্যি অনেক ভাগ্যবান হবে। আই উইশ ওনাকে যদি আমার ফিউচারে পেয়ে যেতাম, তাহলে আর কোনো ইচ্ছে থাকতো না আমার। শোন ভাইয়া, এসব প্রেম ভালোবাসা পছন্দ করে না। ভাইয়া কাজ ছাড়া আর কোনো কিছুই বোঝে না। তোর ভাইয়া কি কাজ করে যে কাজ ছাড়া আর কোনো কিছুই বোঝে না? ভাইয়া একটা কোম্পানিতে চাকরি করে, ছোটোখাটো একটা পদে। আই থিঙ্ক ভাইয়ার বেতন সম্ভবত 30,000 টাকার মতো। 30,000 টাকা বেতন নিয়ে চাকরি করে, আর এই পথে শিশুগুলোর সাথে 7,000 টাকা দিয়ে দিল। সত্যি তোর ভাইয়ের মনটা অনেক ভালো। এই যে পথ শিশুগুলোকে এখন সাহায্য করলো, এটা ছোটবেলা থেকেই দেখে আসতেছি। শুনেছি ভাইয়া অনেক দয়ালু, সবার সাথে মিশে যায়, কোনো অহংকার নেই ভাইয়ার মনে। তমার কথার মাঝখানে মিথিলা বলে উঠল, আচ্ছা, আমি কি সত্যি অনেক অহংকারী? তোদের কাছে কি আমি কি সত্যি অনেক অহংকারী মনে হয়? মিথিলার এমন কথায় তমা বেশ অনেকটাই অবাক হয়ে ওঠে, কারণ এত বছরও মিথিলার মুখে এইসব কথা শোনেনি। আজকে যে কথাটা শুনল, বৃষ্টি ততটা অবাক হয়নি, কারণ বৃষ্টির সাথে ওদের পরিচয় হয়েছে মাত্র 2 দিন।
না, তুই অহংকারী শুধু অচেনা মানুষের ক্ষেত্রে, কিন্তু বন্ধু হিসেবে তুই খুব ভালো একজন পার্সন। হ্যাঁ মিথিলা, তুই সত্যিই বন্ধু হিসেবে অনেক ভালো একজন মানুষ। আমি কি কারো লাইফ পার্টনার হওয়ার যোগ্যতা রাখি না? মিথিলার কথাগুলোর মধ্যে তমা একের পর এক শক খায়। তারপর তমা বলতে থাকে, তুই সব কি আবোল তাবোল বকতেছিস? তুই না বলেছিলি তুই এখন কোনো রিলেশনে যাবি না, তাহলে এখন এসব কথা কোথা থেকে আসছে? কিছু না, এমনিতেই বললাম। আচ্ছা চল তাহলে এখান থেকে যাওয়া যাক, ওই যে তোর ভাইয়া চলে এসেছে। তারপর তাদেরকে নিয়ে ঘুরে ফিরে রেস্টুরেন্টের রাতে খাবার খেয়ে সকলে যার যার বাসায় চলে যায়। মিথিলা এবং বৃষ্টিকে ওদের বাসার সামনে নামিয়ে দিয়ে তারপর আসিফ আর তমা চলে আসে বাসায়। এর মধ্যে কেটে যায় প্রায় ২০-২৫ দিন। সেই ২০-২৫ দিন সময়ের মধ্যে মিথিলা অনেকবার চেষ্টা করেছে আসিফকে ভুলে থাকার, কিন্তু সেটা কোনোভাবেই করতে পারছে না। এই ২০-২৫ দিন সময়ের মধ্যে আসিফকে একবারও দেখেনি, কিন্তু তাকে মন থেকে সরাতে পারছে না। তারপর আবার প্রতিদিন ভার্সিটিতে বৃষ্টির এইসব কথাবার্তা শুনে মাঝে মাঝে ভয় হয়, না জানি বৃষ্টি আসিফকে নিজের করে নেয়। এই কয়েকদিনে মিথিলা বুঝতে পেরেছে সে কতটা ভালোবেসে ফেলেছে আসিফকে। কাউকে এক দেখায় ভালোবাসা যায় সেটা মিথিলা আগে বিশ্বাস করতো না, কিন্তু তার ক্ষেত্রে এখন এইটা হয়েছে। মিথিলা ডিসিশন নেয় সে আজকে তমাদের বাসায় যাবে। তাই সে আর দেরি না করে সোজা চলে যায় তমাদের বাসায়। শুক্রবার হওয়াতে আজকে ভার্সিটি অফ ছিল। মিথিলা তমাদের বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল দেওয়ার পর তমার মা এসে দরজা খুলে দেয়। তমার মা মিথিলাকে দেখে অনেকটা খুশি হয়, তারপর বলে, এতদিন পর তাহলে আমাদের কথা মনে পড়লো, তাই না মিথিলা? আমি তো ভেবেছিলাম আমাদেরকে ভুলে গিয়েছো। তোমাকে কত করে বলেছি তোমাকে বাড়িতে নিয়ে আসার জন্য, কিন্তু তমা বললে তুমি নাকি বাড়িতে আসো না। আমি ভেবেছি হয়তো আমাদের বাড়িতে আর আসবে না, আমাদেরকে একেবারে ভুলে গিয়েছো। আরে না আন্টি, তেমন কিছুই না। আসলে বাড়ি থেকে তেমন একটা বের হওয়া পড়ে না তো, সেই জন্যই আসতে পারিনি, এই আর কি। আর তমা আমাকে কখনো বলেনি আপনি আমাকে বলেছেন বাড়িতে আসার জন্য। ও যদি বলতো আপনি আমাকে আসার জন্য বলেছেন, তাহলে আমি চলে আসতাম, কখনো না করতাম না। মিথিলার কথা শুনে তমার মা বলে উঠল, আরে দেখো মিথিলা, আমিও না তোমাকে বাহিরে দাঁড় করিয়ে রেখে কথা বলে যাচ্ছি। বয়স হচ্ছে তো, তাই এখন সব কিছু আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আসো মা, বাহিরে দাঁড়িয়ে না থেকে ঘরে আসো। তমা ঘরে আছে, গিয়ে দেখো। ঠিক আছে আন্টি, তাহলে আমি তোমার রুমে যাচ্ছি, তোমার কাছে। আপনিও আসুন, আমাদের সাথে একসাথে বসে আড্ডা দিব। না মিথিলা, তোমরা আড্ডা দাও, আমি আসতেছি। পরবর্তীতে কিছু রান্নাবান্না আছে। আসিফ আর তোমার আঙ্কেল নামাজে গিয়েছে, ওরা চলে আসবে। ওরা আসার আগে রান্নাটা শেষ করতে হবে, ওরা এসে খাবার খাবে। তমার মায়ের কথা শুনে মিথিলা আর কোনো কিছু না বলে সেখান থেকে সোজা চলে যায় তমার রুমে। তমার রুমে যাওয়ার পর তমাকে দেখতে পায় না। প্রথমে মিথিলা, তারপর শুনতে পায় বাথরুম থেকে আওয়াজ আসছে। তারপর সেখানে গিয়ে বিছানার মধ্যে বসে পড়ে। বেশ কিছুক্ষণ সময় পর তমা বাথরুম থেকে বেরিয়ে আসে। বাথরুম থেকে বেরিয়ে তমা মিথিলাকে বিছানায় শুয়ে থাকতে দেখে তাড়াতাড়ি মিথিলার শরীরে চিমটি কাটে। তমার চিমটি খেয়ে মিথিলা জোরে চেঁচিয়ে উঠল। মিথিলার চেঁচানোতে তমার মা রান্নাঘর থেকে চলে আসে ওদের রুমে। কিরে, কি হয়েছে? এত জোরে চেঁচিয়ে উঠলি কেন? কি হয়েছে, ভয় পেয়েছিস নাকি কোনো কিছুতে? আন্টি, তোমার মেয়ে হঠাৎ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে শুধু আমাকে কোনো কথা না বলে চিমটি কেটে বসেছে, তাও দেখো কি করেছে আমার হাতে। মিথিলার হাতে চিমটি কাটার কারণে হাতটুকু লাল হয়েছে। সেই লাল অংশটুকু তমার মাকে দেখিয়ে বলে উঠল, কিরে তমা, তুই মিথিলার হাতে এইভাবে চিমটি কেটেছিস কেন? ওয়াশরুম থেকে বেরিয়ে এসে কোনো কথা না বলে ওকে যে চিমটি কেটেছিস, এখন দেখ তো মেয়েটা, তার হাতের অবস্থা, কি অবস্থা করেছিস? তুই কি কখনো বড় হবি না? সারা জীবন কি এইভাবে আমাকে জ্বালিয়ে যাবি? মেয়েটার হাতের অবস্থাটা করেছিস কি, দেখতো একবার। আহ মা, এসব কিছু না, ওর এসব কিছুই হয় না। আমি তো বুঝতে পারতেছি না হঠাৎ করে ও আমাদের বাড়িতে কি করতেছে। জানো, অন্য সময় হলে বলিয়ে আনতে পারতাম না, আর আজকে না বলতেই চলে এসেছে।
সেই জন্য একটু শখ খেয়েছি। আমি ভেবেছি হয়তো এটা ওর ভূত হতে পারে, সেই জন্য শিওর হওয়ার জন্য ওকে চিমটি কেটেছি। তুমি এখন যাও রান্নাঘরে, তোমার রান্না তো পুড়ে যাচ্ছে। হ্যাঁ, সত্যি কথাই তো বলেছিস। আমি তো রান্না বসিয়ে রেখে চলে এসেছি, চুলা অফ করিনি তোদের জন্য। এখন যদি রান্নাটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তোর বাপ আর ভাই তোকে বকা দিবে। বাকিটা বুঝে নিস তোরা। এখন আমি যাচ্ছি, রান্নাঘরে তোরা থাক। এটা বলে তমার মা আর সেখানে দাঁড়ায় না, সোজা দৌড়ে চলে যায় রান্নাঘরে। কারণ উনি রান্নাঘর থেকে আসার সময় রান্নাঘরে চুলা অফ করেনি, চুলার মধ্যে তরকারি বসানো ছিল। তারপর উনি তাড়াতাড়ি করে রান্নার কাছে গিয়ে তরকারিটা ঠিক করে নেয়। আর এইদিকে মিথিলা বলে উঠল তমাকে, তুই আমাকে ডাক দিলেই তো আমি উঠে বসতাম, তুই শুধু শুধু আমাকে এভাবে চিমটি কাটলি কেন? দেখ তো আমার হাতটার অবস্থা 12টা বানিয়েছিস। বেয়াদব মেয়ে, আর কখনো তুই আমাকে এভাবে মারবি না বলে দিলাম। আমি তোর কি ক্ষতি করেছিলাম যে আমাকে এভাবে মারলি তুই? ইস, তোকে ডাক দিলে তো হতো, তুই যদি সজাগ হয়ে যেতি আর সত্যি সত্যি ভূত হতি তাহলে আমার কি অবস্থা হতো? এখন চিমটি দিয়েছিলাম কারণ তুই যদি ভূত হতি তাহলে তোর ঘুম ভাঙার আগেই আমি উঠে তোর দিতে পারতাম ঘরের বাইরে। বুঝেছিস? আমি বোকা নই তোর মতো। হ্যাঁ বোন, তুই অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সেটা আমি বুঝতে পেরেছি। এখন আপাতত বাদ দে এটা। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তোকে তো অন্য সময় হলে আমাদের বাড়িতে জোর করেও আনা যেত না, কিন্তু আজকে তোকে না বলার আগেই তুই বাড়িতে চলে আসলি কিভাবে? কোনো কারণ তো আছে, সেই কারণটা কি আমাকে তা আজ বল। তমার কথা শুনে মিথিলা অনেকটা ঘাবড়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। তারপর অনেকক্ষণ ভেবেচিন্তে কিছু কথা বের করে। আর তেমন কিছু না, বাসায় একা একা বোরিং হচ্ছিলাম, সেজন্য ভাবলাম তুই তো অনেকদিন ধরে বলেছিস আন্টি নাকি দেখতে চেয়েছে, সেই জন্য ভাবলাম এখান থেকে এসে ঘুরে যাই। ও, সত্যি বলতেছিস? আচ্ছা, সমস্যা নেই, তুই আমাকে বলেছিস আমি চলে যেতে পারতাম। শুধু শুধু তুই এই রোদের মধ্যে কষ্ট করে এলি কেন? আর এসে ভালোই হয়েছে, একটা খুশির খবর আছে। তুই আবার কোন খুশির খবর বলবি? কই, আন্টি তো আমাকে কোনো কিছু বলেনি। খুশির খবর হলে তো তোর আগে আন্টির কাছ থেকে শুনতে পেতাম। আরে, এই বিষয়টা নিয়ে তেমন বাড়াবাড়ি হয়নি, এখনো আমাদের ফ্যামিলির ভিতরেই আছে, ফ্যামিলির বাইরে জানানো হবে আরও কিছুদিন পরে। এখন তুই যেহেতু আমার ফ্রেন্ড, তাহলে তোকে বলাই যায় এটা। এত হেয়ালি না করে কি হয়েছে সেটা বলবি? এত কিছু আমার ভালো লাগছে না, যা বলার সেটা সরাসরি বলে ফেল। আসিফ ভাইয়ের জন্য মেয়ে ঠিক করেছে ভুবি, মেয়েটা অনেক সুন্দর দেখতে, জানিস আমার মোবাইলে ছবিও আছে। সামনের মাসে হয়তো ওদের বিয়ে ফিক্সড করবে, যেটা এখনো হয়নি, কিন্তু এই মেয়ের সাথে বিয়ে হবে এটা শিওর। তমার কথা শুনে মিথিলা অনেকটা চমকে ওঠে। তারপর দেরি না করে তমাকে বলে উঠল, আরে এসব কি বলছিস তমা? তুই তো আমাকে আগে কখনো এসব বলিসনি, কোনোদিন বলিসনি, তাহলে এগুলো এখন বলতেছিস কেন? আরে এটা যদি সত্যি হতো তাহলে তুই তো অনেক আগে আমাকে বলতি, তাই না? সবার আগে আমি জানতাম তোর ফ্যামিলির পর। এখন তো জানতে পেরেছিস, তাই না? আগে জানানো হয়নি কারণ কালকে গিয়ে ওরা মেয়ে দেখে সব কিছু ঠিকঠাক করে এসেছে। তোর ভাইয়া কোথায়? ওনাকে তো আসার পর আর দেখতে পাইনি, কোথাও গিয়েছে নাকি? মিথিলা জানতো আসিফ নামাজে গিয়েছে। তারপরও আবার তমাকে জিজ্ঞেস করলো, তমা কি বলে সেটা জানার জন্য। ভাইয়া আর বাবা নামাজে গিয়েছে অনেকক্ষণ হয়েছে, হয়তো এতক্ষণে নামাজ শেষ হয়ে গিয়েছে, ওরা চলে এসেছে হয়তোবা, অথবা চলে আসবে কিছুক্ষণের ভিতরে। আসিফ ভাইয়া এখান থেকে চলে যাবে খুব শীঘ্রই। আসিফ ভাইয়ার সাথে আমিও যাব ওদের বাড়িতে, আর তোকেও সাথে করে নিয়ে যাব। আমি একা আসিফ ভাইয়ার বিয়েতে কিছু তো করতে পারবো না, তুই নিজেও সাথে থাকবি, বুঝতে পেরেছিস? আমি কিন্তু তোর কোনো কথা শুনবো না। ওদের দুজনের কথা বলার মাঝখানেই তমার বাবা বাইরে থেকে ডাক দেয়। তখন তমা বলে ওঠে, আসতেছি বাবা, বস তোমরা। এই যে বাবা, ভাইয়া মনে হয় চলে এসেছে, নামাজ শেষ, এখন খাওয়া দাওয়ার জন্য ডাকতেছে, চল তাড়াতাড়ি, দেরি করলে আবার বাবা বকা দেবে। মিথিলা কোনো কথা না বলে তমার পিছু পিছু হাঁটতে থাকে। বাইরে এসে দেখতে পায় সোফার মধ্যে বসে আসিফ মোবাইল টিপছে। পরনে নীল পাঞ্জাবি, সাদা পায়জামা, মাথা ভর্তি বড় বড় চুলগুলো, অনেক দিন হয়েছে মনে হয় চুলগুলো কাটেনি। মিথিলাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তমা ওকে বলল, কিরে, ওইদিকে গিয়ে দেখতেছিস? এদিকে তাকা, টেবিল ওই দিকে, চল আমরা মায়ের কাছে যাই, মাকে গিয়ে একটু সাহায্য করি, মা একা একা সব কিছু পারবে না টেবিলে আনতে, মা অনেক অসুস্থ রে।
আন্টিকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। আর তুই আন্টিকে দিচ্ছিস কেন একা একা এভাবে এতগুলো রান্না করতে? তুই সাহায্য করতে পারিস না? আন্টিকে না দিয়ে তুই রান্না করতে পারিস না? তুই তো রান্না পারিস, তাহলে আন্টিকে সাহায্য করিস না কেন? হ্যাঁ, আমি নিজেও শিখে নিয়েছি এই কিছুদিনের ভিতরে। তোকে দেখে শুধু আমি অবাকই হয়ে যাই, বুঝেছিস? তোকে দেখে মনে হয় তুই প্রেমে পড়েছিস। একটা স্মৃতি পড়ুয়া বাচ্চা ছেলে, সেও বলতে পারবে তোর ভাব দেখে যে তুই প্রেমে পড়েছিস, এবং খুব বাজেভাবেই পড়েছিস। যেখান থেকে ফিরে আসা আর মৃত্যুর দিকে ফিরে আসা একই। এখন তুই যদি চাস তাহলে হয়তো সব কিছু ঠিকঠাক হতেও পারে। পছন্দ থাকলে বলে দে, নয়তো দেরি হয়ে যাবে অনেক, বুঝেছিস? পরে সারা জীবন ভুগতেও হবে এটার কষ্টে। তমার কথা শুনে মিথিলা অনেকটা চুপ করে যায়, আর কোনো কথা বলে না। মনটা খারাপ হয়ে যায় মিথিলার। তারপর তমার দিকে তাকিয়ে মিথিলা বলে উঠল তমাকে, তুই সব কিছুই জেনে গিয়েছিস তাই না? তুই সব কিছু জানার পরও আমার সাথে এরকম একটা গেম খেলতে তোর বিবেকে বাঁধেনি আমার সাথে এরকমটা করতে? আর তুই এত কিছু সব কিছু জানলি কোথা থেকে? সত্যি করে বল আমাকে, কে বলেছে? আমার জানা মতে আমি কাউকে বলিনি, তোকেও বলিনি। তাহলে কে জেনেছে এই কথাগুলো? শোন, তাকে এমনি এমনি নিজের বেস্ট ফ্রেন্ড বলি না, বুঝেছিস? এত বছর ধরে এমনি এমনি তোর সাথে টিকে আছে না। তোর হাব ভাব দেখেই সব কিছু বলতে পারি, বুঝেছিস? আমি সেটা সেই দিনই ঘুরতে যাওয়ার দিনেই খেয়াল করেছি। তুই ভাইয়ার উপরে কিভাবে হুমড়ি খেয়ে পড়েছিলি, আর বৃষ্টিকে কিভাবে ধমকাচ্ছিলি, আর বৃষ্টি ওইসব কথা বলার কারণে তুই বাড়িতে চলে আসতে চেয়েছিলি। মিথিলা কি বলবে বুঝতে পারে না। তারপর মিথিলা বলল, ওনার নাম্বারটা দে তো, এখন ওনার সাথে আমার একটু পার্সোনালভাবে কথা বলতে হবে, নয়তো আমার সব কিছু সমাধান হবে না। তারপর মিথিলার নাম্বারটা নিয়ে ওরা দুজনেই চলে যায় রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে ওরা দুজন মিলে সাহায্য করতে থাকে, সব খাবার তরকারি এনে টেবিলের উপর রাখে। তারপর ওরা 5 জন একসাথে বসে খাওয়া শুরু করে। খাবার খাওয়ার মাঝখানে তমার বাবা বলে উঠলেন, কেমন আছো মিথিলা? অনেকদিন পর এবার আমাদের বাড়িতে আসলে। এতদিন তোমার আন্টি শুধু তোমার নাম নিয়ে বলেছে তোমাকে যেন বাসায় নিয়ে আসে, তোমাকে দেখবে, তোমাকে দেখতে ইচ্ছে করতেছে, অনেকদিন ধরে দেখে না, এসব বলেছে তোমার আন্টি তোমাকে দেখার জন্য। জি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আমি এখানে আসতাম যদি তমা আমাকে আগে বলতো। তমা আমাকে আগে কখনো বলেনি আন্টি আমাকে দেখতে চেয়েছে। যদি আমি এই কথা জানতাম তাহলে যেদিন আন্টি বলেছে সেই দিনই চলে আসতাম। ও আচ্ছা, তাহলে আর এখানে তো তোমার কোনো দোষ নেই, সব তো সেই মেয়ের। ওকে ওর মা বলেছিল তোমাকে দেখবে, কিন্তু ও গিয়ে তোমাকে বলেনি, তাহলে তো ওর পুরো দোষটা ওর নিজের উপর গিয়ে পড়তেছে। তারপর একে একে আস্তে আস্তে তমার বাবা মা ওদের দুজনের খাওয়া শেষ হয়ে যায়। ওদের দুজনের খাওয়া শেষ হওয়ার পর তমা নিজেও তাড়াতাড়ি করে খাবার শেষ করে ফেলে। ওইখানে শুধু বসে থাকে আসিফ। আসিফ ফোনে অফিসের কিছু ইমেল দেখতেছিল, আর আসিফকে দেখতে ছিল সেইখানে বসে মিথিলা। সবাই কম বেশি ভাত খেয়ে নিয়েছে, কিন্তু মিথিলা যে অল্প কয়েকটা ভাত নিয়েছিল সেখান থেকে 3 ভাগের 1 ভাগ শেষ করতে পারেনি। মিথিলার পুরো মন ছিল আসিফের দিকে। এইভাবে তাকিয়ে রয়েছে মিথিলা, সেটা বুঝতে পেরে আসিফ বলে উঠল, খাবার সামনে নিয়ে এভাবে যদি হা করে বসে থাকো তাহলে মুখ দিয়ে মাছি ঢুকবে, তো মুখটা অফ করে তারপর খাবারকে এখান থেকে ওঠো। এটা বলে আসিফ নিজের প্লেট রেখে সেখান থেকে উঠে পড়ে। আসিফের খাবার শেষ, কিন্তু মিথিলার খাবার এখনও শেষ হয়নি। আসিফ যখন হাত ধুয়ে আসে তখন মিথিলা বলে উঠল, আপনার সাথে আমার কথা আছে, কিছু ইম্পর্টেন্ট কথা যেগুলো একান্ত বলা দরকার। মিথিলার এই কথা শুনে আসিফ বলে উঠল, বিকাল থেকে এখান থেকে যেও না, আমি তোমাকে নিয়ে যাব, বাসায় পৌঁছে দিয়ে আসবো, ওই সময় যা ইচ্ছা বলো, এখন না। এটা বলে আসিফ সেখান থেকে সোজা তার রুমে চলে যায়, আর তমা সব কিছু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর মিথিলাকে নিয়ে রুমে গিয়ে তমা অনেক মজা নেয় মিথিলাকে নিয়ে। তারপর বিকেলবেলা তমার বাবা আসিফকে বলল, তারপর মিথিলাকে রুমে নিয়ে গিয়ে তমা অনেক মজা করে মিথিলাকে নিয়ে। তারপর বিকেলবেলা তমার বাবা আসিফকে বলল, আসিফ, মিথিলাকে বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আয়। ও একা একা এসেছে, শুনেছি রিকশায় করে নাকি এসেছে। ওর বাবার গাড়ি থাকতে এসে নাকি রিকশায় চড়ে রাস্তাটুকু এসেছে। এখন ওকে সাবধানে বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। মিথিলা মামুনি আবার কিন্তু আসবে, বুঝেছো?
মাঝে মধ্যে এখানে এসে ঘুরে যাবে। আপনি কি সত্যি সত্যি বিয়ে করে নিচ্ছেন? মিথিলার কথা শুনে আসিফ মিথিলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, লুক অ্যাট মি, কে বলেছে তোমাকে এইসব কথা? মিথিলা আজকের মতো ভয় লজ্জা কষ্ট কোনোদিন হয়তো পায়নি। তারপরও নিজেকে সামলে আসিফের দিকে একটু তাকিয়ে তারপর আস্তে আস্তে বলল, তমা বলেছে আপনি নাকি সামনের মাসে বিয়ে করতেছেন, সেজন্য জিজ্ঞাসা করেছি আপনি কি সত্যি বিয়ে করতেছেন? আমি বিয়ে করলে তোমার কি, চিন্তা করো না, তোমাকে দাওয়াত দেওয়া হবে। তুমি যেহেতু তোমার বান্ধবী, সেহেতু তোমার সাথে তোমাকেও যেতে হবে আমাদের বাসায়। আসিফের কথা শুনে মিথিলা এবার আসিফের দিকে তাকায়। আসিফের কথাটা শুনে মিথিলার দুই চোখ দিয়ে ঝর্ণার মতো জল পড়তে থাকে। এই মিথিলাকে তো আমি চিনি না। এই মিথিলা, এটাকে আমি তো চিনতাম অহংকারী মিথিলাকে। তুমি কাঁদতেও পারো সেটা আগে কখনো জানতাম না। আজকেও যদি না দেখতাম। তুমি কাঁদছো কেন? বললাম তো তোমাকে দাওয়াত দেওয়া হবে। বিয়েটা না করলে কি হয় না? বিয়েটা কি করতেই হবে আপনাকে একেবারে? এখনো তো কোনো কিছু ঠিক হয়নি, শুধু মেয়ে দেখে এসেছে। না করে দেন, বিয়েটা করবেন না? আমি তো বিয়ে করতে চাই, তাহলে না করবো কেন? আর তুমি আমাকে এইসব বলতেছো কেন? আমি শুধু শুধু না বলবো কেন? আমি না করলে আমার কি লাভ? বলবেন যে মেয়েটা সুন্দর না, সেই জন্য আপনি বিয়ে করবেন না। আর আপনি আমার কাছে যা চাইবেন তাই দিব যদি বিয়েটা ভেঙে দেন। মেয়েটা অনেক সুন্দর, আমি দেখেছি ছবি। আর আমার বিয়ে ভাঙলে তুমি আমাকে কি দেবে আমি তো বুঝতে পারতেছি না। এত গড়িয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলো। মেয়েটা কি আমার থেকেও সুন্দর? আসিফ এবার রেগে মিথিলাকে ড্রাইভিং সিটের পাশের সিট থেকে টেনে এনে নিজের কোলে বসায়। এত তাড়াতাড়ি কাজটা হওয়াতে মিথিলা হতভম্ব হয়ে যায়। মিথিলাকে আসিফের কোলে বসিয়ে ফার্স্টে লিপ কিস করে। মিথিলা অনেক ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আসিফের শক্তির কাছে বেড়ে ওঠে না। কিছুক্ষণ সময় পর আসিফ ছেড়ে দেয় মিথিলাকে। তখন মিথিলা হাঁপাতে থাকে। এমনি এমনি বিজনেসম্যান হয়ে উঠিনি, বুঝেছ? এতটুকু আসতে চোখ কান সব দিক দিয়ে খুলে রাখতে হয়েছে। এমনি এমনি এত বড় দায়িত্ব বাবা আমাকে দিয়ে দেয়নি, সেটার যোগ্যতা প্রমাণ করে তারপর আজকে এই জায়গাতে এসেছি। আমার আশেপাশে কি হয় না হয় সব কিছুই আমি দেখতে পাই, বুঝতে পারি। এত গড়িয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি কথাটা বললে হতো না? মিথিলা এবার কান্না করে দেয়। জোরে কান্না করে আসিফকে জড়িয়ে ধরে, তারপর বলল, ওই দিনের পর আমি আর আপনাকে দেখতে পারিনি। ভেবেছিলাম শুধু হয়তো ভালো লেগেছে আপনাকে, কিন্তু সেই ভালো লাগাটা অন্য কোনো ছেলের ক্ষেত্রে আসেনি। সেই দিনের পর এই 20 থেকে 25 দিন আমার কিভাবে কেটেছে আমি শুধু জানি। আজ শুধু আপনাকে এক নজর দেখার জন্য বাড়ি থেকে চলে এসেছি এখানে। যখন শুনতে পেয়েছি আপনি অহংকারী মেয়েদেরকে পছন্দ করেন না, মানুষকে পছন্দ করেন, সেই সব মেয়েদের পছন্দ করেন না, তখন থেকে নিজেকে একেবারে চেঞ্জ করার, আপনার মনের মতো হওয়ার চেষ্টা করতেছি। দেখেন না, আজকে বাড়ি থেকে রিক্সা নিয়ে এসেছি। আসার সময় বাবা কত করে বলেছে গাড়ি নিয়ে আসতে, কিন্তু আমি রিক্সা নিয়ে চলে এসেছি। একদম আপনার মনের মতো হওয়ার চেষ্টা করতেছি। দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না। আমি আপনাকে ছেড়ে অসম্পূর্ণ রয়ে যাব। আগে কখনো কোনো ছেলের জন্য এমন হয়নি। আপনাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি, সেটা বলে বোঝানো যাবে না কতটা ভালোবেসে ফেলেছি, কতটা আসক্ত হয়ে গিয়েছি আপনার মাঝে। সামনের সপ্তাহে বিয়ে করবে আমাকে? মিথিলা লজ্জায় কিছু বলতে পারে না। বিয়ের কথা শুনে সে অনেকটা লজ্জা পেয়ে যায়। মিথিলাকে এমন লজ্জা পেতে দেখে আসিফ বলে উঠল, এতক্ষণ এত কিছু করলাম, তখন তো তোমার লজ্জা কোথায় ছিল? এখন যখন বিয়ের কথা বলেছি তখন তুমি লজ্জায় মরে যাচ্ছ। এটা কিন্তু ঠিক নয়। এখন যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। মিথিলা এবার কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে উঠল, আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবো। আপনি যদি আজকে বিয়ে করতে চান আমি আজকেই রাজি। আসিফ মিথিলাকে ভালো করে জড়িয়ে ধরে ওর কাঁধে মুখ রেখে বলল, এত ফার্স্ট হতে হবে না তোমাকে। কিছুদিন পর আমি আমার পরিবার নিয়ে তোমাদের বাসায় যাব। তারপর না হয় সব কিছু এইভাবে ফ্যামিলিগতভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হবে। এখন এইসব পালিয়ে গিয়ে বিয়ে করার কোনো দরকার নেই। মিথিলা আসিফের দিকে তাকিয়ে বলে উঠল,
ওনারা যদি না মেনে নেয় তাহলে কি হবে? তমা বলেছে ওদের নাকি ওই মেয়েকে অনেক পছন্দ হয়েছে। যদি জোর করে আপনাকে ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয় তখন কি হবে? আমাকে কি তোমার মেয়ে মনে হয় যে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে আর আমি বিয়ে করে নিব? তারপরও একটা ভয় থেকেই যায়, যদি ওনারা আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, রাজি করিয়ে নেয়, তখন কি হবে? তোমাকে বোকা বানিয়েছে। কোনো মেয়ে দেখতে যায়নি। হ্যাঁ, দেখতে যাবে সামনের সপ্তাহে। তোমাকে বলেই দিলাম শেষ পর্যন্ত এত চিন্তার কোনো কারণ নেই। সামনের সপ্তাহে তোমাকে দেখতে যাবে আমার পুরো ফ্যামিলি। তোমার কথা বলেছি কিছুদিন আগে বাড়িতে, তখন তোমাকে পিক দেখে সকলে রাজি হয়েছে তোমার বাসায় আসার জন্য। আসিফের কথা শুনে মিথিলার মুখ হা হয়ে যায়। তখন আসিফ ওর মুখ বন্ধ করে বলে উঠল, মুখ বন্ধ করো নয়তো মাছি ঢুকে যাবে। এত অবাক হওয়ার কিছু হয়নি এখানে। আপনারা দুই ভাই বোন আমাকে ঠকিয়েছেন, পুরোটা ঠকিয়েছেন। কালকে শুধু তমা ভার্সিটিতে আসুক, তারপর ওর ব্যবস্থা করব আমি। আমাকে এতটা কষ্ট দিয়েছে ও মিথ্যে কথা বলে। যা ইচ্ছা করো, কিন্তু আগের ক্যারেক্টারে ফিরে যেও না। এখন যেমন আছো সারা জীবন তেমনই থাকবে। আগের এইসব ক্যারেক্টার বাদ ফিউচারে নতুন কিছু আপডেট আসবে আবার তোমার মধ্যে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনারা দুই ভাই বোন আমাকে সত্যিই ঠকিয়েছেন। কখন তোমাকে ঠকিয়েছি? আর তোমাকে কি করে ঠকিয়েছে একটু খুলে বলো আমায়। আমার জানা মতে আমরা তো তেমন কোনো কিছু করিনি তোমার সাথে যাতে তুমি ঠকে যাবে। আপনার বিয়ের জন্য মেয়ে দেখতে যায়নি, কিন্তু তমা আমাকে বলেছে আপনার মা পুরো পরিবার সবাই মিলে নাকি মেয়ে দেখে সামনের মাসে বিয়ের তারিখ ঠিক করে এসেছে। আর আপনি জানতেন না আমি আপনাকে পছন্দ করি, তারপরও আপনি আমাকে কিচ্ছু বলেননি। এগুলো কি ঠকানো হয়নি? এগুলো ঠকানো হয়েছে, খুব বাজেভাবে ঠকানো হয়েছে আমাকে। মিথিলার কথা শুনে আসিফ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। তারপর মিথিলার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে উঠল, মিথিলা, তোমাকে বলেছে যেন তুমি তোমার মনের কথাগুলো আমাকে বলতে পারো, সেজন্য ও এই রাস্তায় গিয়েছিল। কিন্তু তোমার মুখ দিয়ে কথা বের করতে পারেনি। তুমি কষ্ট পেয়েছো নিজেরটা নিজে, তারপরও আমাকে কেন কিছু বলনি? মিথিলা এবার নিজে একটু ভেবে দেখে, সত্যিই তো সে তো এভাবে ভেবে দেখেনি। তমা তো ওর ভালোর জন্য এসব করেছিল, কিন্তু ও বুঝতে পারেনি। আসিফ ওর দিকে তাকিয়ে এবার বলে উঠল, চলো এখন তোমাকে বাড়িতে দিয়ে আসি, অনেক দেরি হয়ে গিয়েছে এখানে। তোমার বাড়িতে আবার চিন্তা করবে তোমার জন্য। আর একটু থাকি, বাড়িতে কেউ চিন্তা করবে না, আমি ফোন করে বলে দিচ্ছি। আজকে না কালকে ঘুরতে নিয়ে যাব। এখন আমাকে বাড়িতে গিয়ে কাজ করতে হবে অবশ্যই কিছু। আমি চট্টগ্রামে বাসার বাইরে কখনো যাইনি, তেমন প্রয়োজন না পড়লে। এখানে অনেক কাজ জমে আছে, সেই জন্য এখানে আসতে হয়েছে। বাবা আমাকে পাঠিয়েছে, তাই যত দ্রুত সম্ভব এখানকার কাজ করে বাড়িতে ফিরতে হবে। তমা আমাকে বলেছিল আপনি নাকি 35,000 টাকা বেতনে চাকরি করেন। এটাও তো আমাকে মিথ্যে বলেছে। শুধু কাগজ নিয়ে পড়ে থাকলে হবে না, নিজের খাওয়া দাওয়া ঠিক মতো করবেন। আপনার মতো ছেলেরা এরকম থাকে। আপনার মতো ছেলেদের খেতে খেতে ভুঁড়ি বড় হয়ে যায়, একটা মহিষের মতো হয়ে যায়। আর আপনি কি না ডায়েট করে চলেন? আসিফ ড্রাইভ করতে করতে বলে উঠল, তোমাকে এসব বলার জন্য আমি বলেছিলাম ওই মানুষদেরকে আমি একদম পছন্দ করি না, যাদের খাবারের উপরে কন্ট্রোল নেই। পছন্দের খাবার দেখলে ঝাঁপিয়ে পড়তে হবে, এটা কোথাও লেখা আছে? আর এই বডিটা ধরে রাখার জন্য আমাকে নিয়মিত জিমে যেতে হয়, বুঝেছো? শুধু ভুঁড়ি হয়ে গেলে তখন কি হবে? ভুঁড়ি হলে আর কি হবে, তখন আপনাকে দেখতে আরও কিউট দেখা যাবে। তারপর বেশ কিছুক্ষণ সময় ড্রাইভিং করার পর মিথিলাদের বাড়ির সামনে এসে গাড়ি থামে। ওইখানে গাড়ি থামার পর মিথিলা বাহিরে বের হয়ে আসিফকে বলল, বাড়িতে আসুন, এক কাপ চা খেয়ে তারপর যাবেন। এখন যাব না, পরবর্তীতে যাব। এখন আসি, আর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নাও। এক কাপ চায়ের কথা বলেছি, সেটা নয় আপাতত খেয়ে যান, বেশিক্ষণ লেট হবে না। ওই সময় যে মিষ্টিটা খেয়েছিলাম সে মিষ্টি যদি আবার খাওয়াতে পারো তাহলে যাব, নয়তো না। আমি আবার চা খাওয়ার একদম লোভী না, কিন্তু তোমার এই মিষ্টি দুটো খেতে অনেক লোভী। মিথিলা লজ্জায় আর কোনো কিছু না বলে সোজা ভিতরে চলে যায়। মিথিলা চলে যাওয়া দেখে আসিফ হাসতে হাসতে মনে মনে বলে উঠল, এই মেয়েটা নাকি লজ্জা পায়, তার মধ্যেও লজ্জা আছে, কি সাংঘাতিক ব্যাপার। ও আগে কেমন ছিল আর এখন কি হয়েছে, আল্লাহ কখন কাকে চেঞ্জ করে দেয় কখনো বোঝা যায় না।
মেয়েটা তাহলে আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। আল্লাহর রহমতে বাকি জীবনটা এমন করে কাটাতে পারলেই হবে। তারপর আসিফ সেখান থেকে গাড়ি ঘুরিয়ে বেশ অনেকটা সময় ড্রাইভ করার পর আবার তাদের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর নিজের রুমে যায়। তারপর আসিফের রুমে যাওয়ার কিছুক্ষণ সময় যাওয়ার পর তমা আসে। কি ভাইয়া, ওকে পৌঁছে দিয়ে আসতে এত সময় লাগলো কেন? আমাদের বাসা থেকে ওর বাসা গাড়িতে যেতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে, আর তুমি 1.5 ঘন্টা সময় কোথায় কাটিয়ে আসলে? ও সরি 1 ঘন্টা 45 মিনিট সময় তুমি কোথায় কাটিয়ে আসলে? জাহান্নামে গিয়েছিলাম ঘুরতে। তুই যাবি আমাদের সাথে? গেলে পরের বার না হয় তোকে নিয়ে যাব সাথে করে। আর কালকে ভার্সিটি যাওয়া তোর 12টা বাজবে। তার মানে তুমি সব সত্য বলে দিয়েছো ওকে? ভাইয়া, তুমি বলতে গেল কেন ওকে এসব কিছু? দেখ, ওর সাথে একটু মজা নেওয়ার যেত, তারপরে না হয় আমি একসময় ওকে সব কিছু খুলেই বলে দিতাম। তুমি প্ল্যানটা না একদম নষ্ট করে দিলে একেবারে। আচ্ছা, এখন বলো কি কি বলেছো? বেশি পাকনামি না করে, বকবক না করে এখান থেকে বের হো, না হলে কিন্তু তোর মাথায় এটা ভাঙবো। আসিফ তার হাতে ল্যাপটপ দেখিয়ে বলল। আসিফের কথার কোনো গুরুত্ব না দিয়ে তমা আবারও বলে উঠল, ভাইয়া বলো না কি বলেছে ও, তোমাদের মাঝে কি হয়েছে একটু শুনে নেই, তাহলে তো আমার নিজেরও ভালো লাগবে। সব কিছু তো আমার জন্যই পসিবল হয়েছে, নয়তো ও কখনো হতো না। আমি ঘুরতে যাওয়ার কথা না বললে ও কখনো আসতো না, তোমাকে দেখতো না, আর এইভাবে তোমার প্রেমে ধাক্কা খেয়ে পড়েও যেত না। যে ধাক্কাটা, সেটা মনে করো আমি নিজেই দিয়েছি ওকে। তাই এখন তোমাদের বিষয়ে সব কিছু জানার অধিকার একমাত্র আমার রয়েছে। তাই আর লুকাচুকি না করে সব কিছু বলে ফেলো আমার কাছে, আমি সব সমাধান দিয়ে দেবো। আপনার কাজের জন্য আমি ধন্য ম্যাডাম। এখন আপনি আমার কাছে যা জানতে চাচ্ছেন, দয়া করে সেই কথাগুলো যদি আপনার ফ্রেন্ড মিথিলার কাছে জানতে চাইতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। যেহেতু সে আপনার ফ্রেন্ড, এখন আপনার ফ্রেন্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করেন সে কি কি বলেছে, আমি কি কি বলেছি, কি কি করেছি। এখন ডিস্টার্ব করবেন না, এখন আমি কাজ করতেছি, তুই যা এখন। তারপরও তমা সেখানে দাঁড়িয়ে থাকে, যায় না সেখান থেকে। তমাকে সেখানে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ আবারও বলে উঠল তমাকে, তোকে এখান থেকে যেতে বলেছি আমি, এখন চুপচাপ কথা না বলে এখান থেকে যা, আমি কাজ করব, অনেক কাজ জমে আছে। ঠিক আছে, যাচ্ছি। তোমার মতো নিম পাতার মতো ভাই যেন কারোর কপালে না জোটে। জন্মের পরে মুখে মনে হয় খুবই মধু দিতে না ভুলে গিয়েছিল, সেই জন্য এত নিম পাতার মতো কথা বের হয় তোমার মুখ দিয়ে। আসিফ কিছু বলতে যাবে তার আগে দৌড়ে তমার রুম থেকে বের হয়ে যায়। সেই দিন রাতে সকলে খাবার খেয়ে তারপর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা খাবার টেবিলে তমা এসে বলল, ভাইয়া, আমাকে যাওয়ার সময় নিয়ে যাও, আমাকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে তারপরে তুমি না হয় অফিসে চলে যাও। তোর সব কিছু ঠিকঠাক আছে, আমি কিন্তু খেয়ে লেট করব না, সাথে সাথে চলে যাব। ওই যে দেখো, ব্যাগ নিয়ে একেবারে নেমেছি, আমি পুরোপুরি রেডি, তোমাকে আর বলতে হবে না, খেয়ে বেরিয়ে যাব তোমার সাথে। তুমি তো একাই যেতে পারো, তাহলে আসিফকে নিয়ে যেতে হবে কেন? আসিফের অফিস আছে, সেটা তুমি জানো না? তমা কিছু বলতে যাবে তার আগে আসিফ বলে উঠল, আরে মামা, তুমি ওকে বকছো কেন? আমি তোর ভার্সিটির সামনে দিয়ে যাব, ওকে নামিয়ে দিয়ে যেতে আমার প্রবলেম হবে না, তুমি ওকে কোনো কিছু বলো না। তোদের ভাই বোনের মাঝে আমি আর কি বলবো, তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর। আমি তাহলে যাচ্ছি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর সাবধানে যাস তোরা, আমি যাই এখন। এটা বলে উনি ওখান থেকে উঠে চলে যায় অফিসের উদ্দেশ্যে। ওনার পিছেই ওদের খাওয়া শেষ হয়ে যায়। তারপর তমা আর আসিফ ওরাও বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় ড্রাইভ করার পর তমাদের ভার্সিটির সামনে চলে আসে। তমার দূর থেকে গাড়িতে বসে দেখতে পায় মিথিলা দাঁড়িয়ে আছে গেটের সামনে। গেটের কাছে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে আসিফ গাড়ি থেকে নেমে মিথিলার কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে, এখানে দাঁড়িয়ে আছো কেন? ভার্সিটির ভিতরে নয় গিয়ে? মিথিলা একটা রিক্সাওয়ালাকে দেখিয়ে বলল, ওনার রিক্সা নিয়ে আমি এসেছি, এখন আমার কাছে 200 টাকার নোট, ওনার ভাড়া 40 টাকা, সেজন্য খুচরা পাচ্ছি না। আসিফ কোনো কিছু না বলে রিক্সাওয়ালা মামাকে 50 টাকা দিয়ে দেয়। তারপর রিক্সাওয়ালা মামা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এটা একটা কাজের মতো কাজ করেছো। যদি উনি বৃদ্ধ হতো তাহলে ওনাকে 40 টাকার জায়গায় না হয় 100 টাকা দিতে সর্বোচ্চ, কিন্তু উনি বৃদ্ধ ছিল না, সেজন্য ওনাকে 40 টাকার জায়গায় 50 টাকা দিয়েছে। কাউকে হিসাবের চেয়ে একটা টাকাও বেশি দিবে না, মনে থাকে যেন। এখন যাও, ভার্সিটির ভিতরে যাও,
ওই যে ওইখানে তোমার দাঁড়িয়ে আছে। বিকেলে কি আসবেন? তোমার ভার্সিটির ছুটি হবে কটায়? 3টার সময় ছুটি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আর তোমা মিলে বাড়িতে চলে যাও। আমি এই 4:30টার দিকে আসবো। রেডি হয়ে আমাকে কল দিও যদি আমার মনে না থাকে। আর কে কে যাবে ঠিক করে নিও। আমি এখন যাচ্ছি, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। সাবধানে ভিতরে যাও। আর কেউ যদি কোনো কিছু বলে সরাসরি আমার কাছে বলবে, তুমি কোনো অ্যাকশন নিতে যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো কিচ্ছু বলবো না। তাহলে যাচ্ছি, আর সাবধানে গাড়ি চালাবেন। দুপুরে টাইম মতো খেয়ে নেবেন। এটা বলে মিথিলা সেইখান থেকে তমার কাছে যায়। তারপর সেখান থেকে দুই বান্ধবী মিলে হাঁটতে হাঁটতে ভার্সিটির ভিতরে চলে যায়। মাঝে মধ্যে মিথিলা পেছন ফিরে দেখছিল। যতক্ষণ পর্যন্ত মিথিলা এবং তমাকে দেখা গিয়েছে ততক্ষণ পর্যন্ত আসিফ ভাইয়ের দাঁড়িয়ে থেকে দেখে গিয়েছে। ওরা ক্লাসে ঢুকে যাওয়ার পর আসিফ সেখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে যায় অফিসে। কালকে কি করেছে ভাইয়া সব কিছু কিন্তু আমি জানি। তমার কথা শুনে মিথিলা অনেকটা লজ্জা পায়। এটা দেখে তমা শিওর হয়ে যায় যে কালকে ওদের মধ্যে কিছু একটা হয়েছে। কালকে কি হয়েছে সেটা জানার জন্য তমা আরেকটু খোঁচা দিয়ে বলল, তুই বলেছিলি বিয়ের আগে কোনো কিছু করবি না, কোনো রিলেশনে জড়াবি না, আর এখন কালকে এমন একটা কাজ করে ফেলি, বিয়ে পর্যন্ত ওয়েট করতে পারলি না, আর এতে এত বড় কথা বলছিস। তমার কথা শুনে এবার মিথিলা তমার দিকে তাকায়। তারপর তমাকে বলে, শোনো, উনি এমন একটা কাজ করবে আমি বুঝতে পারিনি, আর আমি কিছু করিনি। সব কিছু তোর ভাইয়া করেছে, বুঝেছিস? আমি অনেক ছোটাছুটি করার চেষ্টা করেছি, কিন্তু তোর ভাইয়ার শক্তির কাছে আমি বরাবর ব্যর্থ হয়েছি। আমি পারিনি তোর ভাইয়াকে আটকে রাখতে। মানতেছি শেষে ওনার বুকে একটু মাথা রেখে জড়িয়ে ধরেছিলাম, তাতে আমার দোষ হয়ে গিয়েছে, তাই না? ততক্ষণে ওদের দুজনের মাঝখানে বৃষ্টি চলে আসে। যখনই তমা কিছু বলতে যাবে তখনই মিথিলা ওর মুখ চেপে ধরে। কিরে, ওর মুখ এমন চেপে ধরেছিস কেন? তমা বলেছে ও নাকি প্রায় 1 মিনিট শ্বাস বন্ধ করে থাকতে পারবে, সেজন্য আমি ওর মুখ ধরে রেখেছি এভাবে। তুই বল, পুরো 1 মিনিট শ্বাস বন্ধ করে থাকতে পারবে ও? মনে হয় না থাকতে পারবে। দেখ 30 সেকেন্ড থাকতে পারে কিনা, তারপর ওকে বল কথা বলতে। আচ্ছা দেরি হয়ে যাচ্ছে, এখন চল ক্লাসে যাই। তোরাও না ছোটদের মতো বাচ্চাদের খেলা খেলতেছিস এখানে দাঁড়িয়ে। ভার্সিটিতে উঠেছিস, পড়াশোনা করছিস, কয়দিন পর বাচ্চার মা হবি। তোরা এখনো বাচ্চাদের খেলা খেলিস। এখন তাড়াতাড়ি চল ক্লাসে যাই, নয়তো স্যার আবার বাস দিবে। হ্যাঁ চল চল তাড়াতাড়ি যাই, না হলে হয়তো আবার স্যার আবার বকা দিবে। ওই দিক দিয়ে কি বলেছিল শুনিসনি? আজকে অপমান করলি তো সমস্যা নেই, আমার ছেলে মেয়েরা তোদের থেকে বদলা নিবে। তোর ছেলে মেয়ে আসলো আবার কোত্থেকে? বৃষ্টির কথা বলার মাঝখানে ওই দিন মিথিলা যেই সিনিয়র ছেলেটাকে অপমান করেছিল প্রপোজ করার জন্য, সেই ছেলেটার সাথে আরও 4-5টা ছেলে এসে হাজির হয়। ওই 4-5টাকে দেখে মনে হচ্ছে কোনো এলাকার সন্ত্রাস হবে। মিথিলাদের সামনে এসে বলল, ওই দিন জানি কি অপমান করেছিলি? তোর বুকের মধ্যে যদি সাহস থেকে থাকে তাহলে এখন বলবি। আজকে ওই সিনিয়রকে দেখে মিথিলা সত্যি অনেক ভয় পাচ্ছে, কারণ এখনকার মিথিলার সাথে আগের মিথিলার কোনো মিল নেই। সে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছে। এখন সে হিজাব পরা শুরু করেছে এবং 5 ওয়াক্ত নামাজ পড়াও শুরু করেছে, মেয়েদের মতো চলাফেরা শুরু করেছে। আর ওইদিকে তমা কোনো কিছু না বলে সোজা আসিফকে ফোন করে। আসিফ তার ফোন কানে নিয়ে সব কথা শোনার সাথে সাথে অফিস থেকে দৌড়ে বেরিয়ে আসে। আসিফ বের হওয়ার সাথে সাথে কাকে যেন ফোন করে বলে তাড়াতাড়ি ভার্সিটির মাঠে আসার জন্য। কিরে, ওই দিন না আমাকে কি বলেছিলি তুই? আমাকে কি করে ফেলবি? তাহলে আজকে তোর কলেজে কোথায়? এখন মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না কেন? একটা কথা বলে দেখ, এখানে ওরা 4 জন তোকে ছিঁড়ে খাবে। আসিফ পেছন থেকে এসে পুরো কথাটা শুনতে পায়। সে আর কোনো কিছু না ভেবে দৌড়ে এসে সিনিয়র ছেলেটার নাক বরাবর একটা ঘুষি দেয়। ছেলেটা একটা ঘুষি খেয়ে পড়ে যায় মাটিতে। আর ছেলেটার সাথে যে 4টা ছেলে ছিল, আসিফকে দেখে একটা ছেলে বলে উঠল, ভাইয়া আপনি এখানে? এই আপুটা কি আপনার কোনো কিছু হয়? সরি ভাই, ভুল করে আমরা এখানে চলে এসেছি, এবারের মতো মাফ করে দেন।
আর কখনো ভুল হবে না আমাদের। এসব ভুলের কোনো ক্ষমা নেই আমার কাছে। তুই আমার প্রপার্টিতে হাত বাড়িয়েছিস, সেই হাত যতক্ষণ না পর্যন্ত তোর থেকে আলাদা করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। শিহাব একটুও যেন এখান থেকে বেঁচে না ফিরতে পারে। সব কটার হাত পা ভেঙে তারপর হসপিটালে ভর্তি করিয়ে দিবি, আর চিকিৎসাও যেন ঠিকমতো না হয়। আসিফ জোরে চেঁচিয়ে কথাগুলো বলল। পিছন থেকে আসিফের অ্যাসিস্ট্যান্ট শিহাব সে দৌড়ে এসে ওই চারটাকে ধরে নেয়, শিহাবের সাথে প্রায় 50 জন লোকের মতো। তারপর তারা সকলে মিলে ওই চারটাকে মারতে থাকে। পুরো ভার্সিটির মানুষ ওদের এই কাহিনী দেখতে থাকে, আর আসিফ যায় ওই সিনিয়র ছেলেটার কাছে। তুই কি বলেছিস? কাকে ছেড়ে খাবি? আমার কলেজা? তুই আমার কলেজেতে হাত বাড়িয়েছিস, তোর হাত এত লম্বা হয়ে গিয়েছে। আগের বার যখন ওকে প্রপোজ করেছিলি তখন আমি কোনো কিছু করিনি, কারণ আমার কলেজা তোকে ঠিক শিক্ষা দিয়েছিল। তুই এবারও একই ভুল করলি আমার কলেজেতে হাত দিয়ে। আসিফ এটা বলে পেছন থেকে রিভলভার বের করে, ওই ছেলেটার 4 পায়ে 4টা গুলি করে। তারপর ছেলেটার দিকে তাকিয়ে শিহাবকে বলে উঠল, বাংলাদেশের সবচেয়ে নিম্নমানের যে চিকিৎসাটা আছে সেইটা করাবি ওকে। ও ঠিক হতে যেন সময় লাগে, কমপক্ষে 5 থেকে 7 বছর। আসিফ এটা বলে সোজা গিয়ে মিথিলাকে জড়িয়ে ধরে পুরো ভার্সিটির সামনে। তারপর মিথিলার মুখে সারা মুখে চুমু দিয়ে বলে উঠল, জান ভয় পাবি না একদম, আমি আছি, আমি চলে এসেছি। আমি থাকতে তোর কিচ্ছু হবে না, কোন গুত্থা তোর দিকে হাত বাড়াতে পারবে না। আমি যতদিন বেঁচে আছি তুই শুধু আমার উপর ভরসা রাখ। তোর কোথাও লাগেনি তো? আসিফের এমন বেপরোয়া ভাব দেখে মিথিলা অনেকটা চমকে ওঠে। মিথিলা বুঝতে পারে আসিফের দিকে তাকিয়ে ছেলেটা তাকে কতটা ভালোবাসে। মিথিলা আর কোনো কিছু না ভেবে আসিফকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। জান আমি এসে গিয়েছি, তো তোর কিচ্ছু হবে না, তুই ভয় পাস না একদম। আমি আছি, আমি থাকতে তোর কোনো কিছু হতে দেব না। মিথিলা কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলে। আর একটু দূরে থেকে তমা আর বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আসিফ যখন মিথিলার কাছে আসে তখন তারা দূরে সরে দাঁড়ায়। ওদেরকে এইভাবে দেখে বৃষ্টি তমাকে জিজ্ঞেস করলো, তমা, তোর ভাই আর মিথিলা কি রিলেশনে গিয়েছে নাকি? ওরা রিলেশনে নেই, কিন্তু ওরা একজন অপরজনকে অনেক বেশি ভালোবাসে। আর যদি রিলেশনে গিয়েও থাকে সেইটা মেবি কালকে গিয়েছে। তোর মনে আছে যেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম সেদিন আমি একটা কথা বলেছিলাম? সেদিন তো অনেক কথাই বলেছিলি। কোন বিষয়কে কথা বলেছিলি তুই? বুঝিয়ে বল, আমি বুঝিনি। সেদিন বলেছিলাম না তোকে তোর লাইফের যে লাইফ পার্টনার হিসেবে পাবে সে সত্যি অনেক ভাগ্যবান হবে। আজকে দেখ মিথিলা বিপদে পড়তে না পড়তে দৌড়ে এসে এখানে হাজির। আর ওদের কি অবস্থা করেছে, শুধু মিথিলাকে একটু বাজে কথা বলেছে সেই জন্য। মনে হয়েছে এটা তুই একদম 100% ঠিক কথা বলেছিস। আমার ভাই এমনই। আমার ভাই অনেক আগে থেকেই মিথিলাকে পছন্দ করে। আমার মনে হয় আমরা যখন কলেজে পড়তাম তখন থেকে, কিন্তু ভাইয়া কখনো আমাদেরকে বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝে নিয়েছিলাম। এখনো মিথিলা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে আসিফের বুকে। জান তোর কান্না বন্ধ কর এখনই, নয়তো আমি কিন্তু তোকে এইখানে সবার সামনে থাপ্পড় মারবো। ওই কুকুরের বাচ্চা কি বলেছে তার জন্য তোকে কান্না করতে হবে? তুই কি চাস ওকে কুচি কুচি করে কাটি? তুই যদি চাস তাহলে ওকে আমি আজকে কুচি কুচি করে কেটে ওর মাংস তোর সামনে এনে ফেলবো। আসিফের কথা শুনে মিথিলা আটকে ওঠে, অনেকটা ভয় পেয়ে যায়। তারপর আসিফের দিকে তাকিয়ে মাথাটা তুলে বলল, না, এটা কি? আর কোনো কিছু করতে হবে না। ওর মতো শাস্তি পেয়েছে, আপনি আর ওকে কোনো কিছু করবেন না, তারপর পুলিশ এসে ঝামেলা করবে। মিথিলার কথা বলার মাঝখানে ওইখানে পুলিশ চলে আসে। সবগুলো পুলিশের মধ্যে মিথিলার বাবাও ছিল। মিথিলার বাবা দূর থেকে মিথিলাকে আর আসিফকে পাশাপাশি দেখে ওদের কাছে আসে। কাছে এসে দেখতে পায় মিথিলাকে জড়িয়ে ধরে আছে আসিফ। আসিফকে দেখে মিথিলার বাবা বলে উঠল, আরে স্যার আপনি এখানে? আপনি ঢাকায় এসেছেন, আমাকে একবারও জানাননি। বড় স্যারও আমাকে কোনো কিছু বলেনি, আপনি আমাকে বলেননি। দেখুন এখানে স্যার বলতে হবে না, আর আমি আগেও আপনাকে না করেছে আমাকে স্যার বলে ডাকতে। আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট হব। তা কি করে হবে স্যার? এটা সম্ভব না। স্যার মিথিলা কি অসুস্থ নাকি? ওকে এইভাবে ধরে রেখেছেন? আর এইখানেই বা কি হয়েছে? আমাদের কাছে খবর গেল। এখানে যা কিছু হয়েছে সব কিছু আমি করেছি। আমার কলেজের গায়ে হাত দিতে চেয়েছিল ওরা। আপনি তো জানেন
আমি আমার সব কিছু নিয়ে পজিটিভ। আর সেখানে যদি ও আমার কলেজেতে হাত দিতে আসে তাহলে আমার কি করা উচিত সেটা আপনি ভেবে দেখুন। আর হ্যাঁ, অন্যদিকে যাওয়ার দরকার নেই। আমার কলেজেটা আপনার মেয়ে। সামনের সপ্তাহে বাবা মা ওরা আসবে আপনাদের বাড়িতে আপনার সাথে কথা বলার জন্য। আসিফের কথা শুনে মিথিলার বাবা মিথিলার কাছে গিয়ে বলে উঠল, মা, তোর কোথাও লেগেছে? এরা তোর সাথে বাজে ব্যবহার করেছে? কিছু করেছে এরা তোকে? বল আমাকে। তুই অনেক কান্না করেছিস। তোকে এরা মেরেছে? কিছু বলেছে? না বাবা, ওরা কিচ্ছু করতে পারেনি। তার আগে উনি চলে এসেছিলেন। উনি যদি ওই সময় না আসতেন, জানি না আজকে আমার সাথে কি হতো এখানে। বাবা, আমি তো আগে অহংকারী ছিলাম, তাই না? উনি আমার লাইফে আসার পর থেকে আমি তো চেঞ্জ হয়ে গিয়েছি। তাহলে মানুষ আমার সাথে এমন করে কেন? আমি তো সবার কাছে ক্ষমা চেয়েছিলাম, তাই না? শেষের কথাগুলো মিথিলা কাঁদতে কাঁদতে বলে। আসিফ মিথিলার কাছে এসে মিথিলাকে ঘুরিয়ে ওর দিকে ফিরিয়ে চোখের পানিগুলো মুছে বলে উঠল, জান, আর মাত্র কিছুদিন, তারপর থেকে আর কখনো কেউ তোর দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। যে তোর দিকে আঙ্গুল তুলবে তার কলেজা ছিঁড়ে আমি কুকুরকে খাওয়াবো। আঙ্কেল, আমি তাহলে এখন ওকে নিয়ে যাচ্ছি বাসায়। ওকে ওই দিক দিয়ে বাসায় দিয়ে আসবো। আর আপনি বরং ওদেরকে একটু খাতে যত্ন করে দিন। এদেরকে একটু হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে দিন। আর যা যা আসবে সব কিছু আমার নামে করে দিবেন। এখন বাবাকে এসব কিছু জানানোর দরকার নেই। মিথিলার বাবা মিথিলার কাছে গিয়ে বলল, মামুনি, আমি তো এখন ডিউটিতে আছি, নয়তো আমি তোকে বাড়ি নিয়ে যেতাম। এখন যেহেতু আসিফ এখানে আছে, তাহলে তুই আসিফের সাথে না হয় চলে যা। আমি বাড়িতে আসতেছি ডিউটিটা শেষ করে, তারপর তোর সাথে কথা হবে। আর ভয় পাবি না একদম, বাবা তোর সাথে আছে, বুঝেছিস? মিথিলার মাথা নাড়িয়ে সেখান থেকে উঠে চলে আসে। ক্যাম্পাস থেকে বেরিয়ে গেটের সামনে আসার পর আসিফের গাড়িতে বসার সামনের ড্রাইভিং সিটের পাশে বসায় মিথিলাকে। তারপর পেছনে উঠে বসে বৃষ্টি আর তমা। কান্না করিস না আর মিথিলা, ভাইয়া তো এসে গেছে, এখন আর কি হবে, ভয় পাস না। গাড়িতে বসে যেন মিথিলার কান্না আরও বেড়ে যায়। সিনিয়র ছেলেটার কথায় কিছুটা ভয় পেয়েছে, আর ওইখানে মারামারি দেখে আরও ভয় পেয়েছে মেয়েটা। আসিফ ড্রাইভিং সিটের মধ্যে বসে যখন দেখল মিথিলা কান্না করছে, তখন মিথিলাকে ওই সিট থেকে তুলে এনে নিজের কোলে বসায়। পিছনে তমা আর বৃষ্টি হাঁ করে তাকিয়ে থাকে আসিফের দিকে। একটু নাড়াচাড়া করবে না? ওইখানে এতক্ষণ যে কাহিনী ঘটিয়ে এসেছি এখনই কিন্তু মাথা থেকে যায়নি পুরোটা। আমাকে একটু শান্তিতে থাকতে দাও, জড়িয়ে ধরো আমাকে একটু। মিথিলা আসিফকে তখনও জড়িয়ে ধরে না, ওইখান থেকে ছোটার চেষ্টা করে। তারপর আসিফকে আবার বলে উঠল, জান, আমাকে রাগাস না। আমি রাগলে কিন্তু এখন তো কিছু করতে পারবো না, কিন্তু নিজের ক্ষতিটা নিজে ঠিকই করতে পারবো। তাই বলতেছি, চুপচাপ আমাকে কথা না বলে জড়িয়ে ধরো, একটু আমার শান্তি দরকার। মিথিলা আর কোনো কিছু না বলে আসিফের কথা মতো আসিফকে জড়িয়ে ধরে। আসিফকে জড়িয়ে ধরে আসিফের কাঁধে মাথা রাখে। গুড গার্ল, এভাবে আমার কথা শুনে যাবে সব সময়। যখন যা বলবো তখন সেটা করে ফেলবে। আমার দ্বিতীয়বার কোনো কথা বলা পছন্দ না। মিথিলা কোনো কিছু না বলে গাড়ি চলাকালীন সময় ঘুমিয়ে পড়ে আসিফের কোলে বসে আসিফের বুকে মাথা রেখে। এই কাহিনী দেখে বৃষ্টি আর তমা পিছনে বসে হাসতে থাকে। বৃষ্টির বাসার সামনে বৃষ্টিকে নামিয়ে দিয়ে তারপর আবার তমার বাসার সামনে তমাকে নামিয়ে দিয়ে আসিফ বলে উঠল, আজকে ভার্সিটিতে কি হয়েছে এইগুলো মামা মামিকে বলার দরকার নেই, বুঝেছিস? কেউ যেন কোনো কিছু জানতে না পারে। তুমি যেহেতু বলছো না জানানোর কথা, তাহলে আমার মুখ থেকে কখনো এই বিষয় নিয়ে বাড়িতে কথা হবে না। এখন কি তুমি মিথিলাকে নিয়ে ওদের বাসায় যাবে? গুড, মনে থাকে যেন। ভুল করো বাসায় এই বিষয় নিয়ে কথা বলবি না। হ্যাঁ, ওকে নিয়ে বাড়িতে দিয়ে আসবো। আমার বেডরুমে তো এখন আর নিতে পারবো না। এটা বলে তমা সেও নিজে চলে যায় বাসায়। বাসায় গিয়ে ওর রুমে গিয়ে রেস্ট নেয়। আর ওইদিকে আসিফ মিথিলাদের বাসার সামনে গাড়ি রেখে আস্তে আস্তে মিথিলাকে কোলে নিয়ে সোজা মিথিলাদের বাসার ভিতরে যায়। বাড়ির দরজা খোলা ছিল বলে বেশি একটা কষ্ট করতে হয়নি। এই ছেলে, তুমি কে? আর তোমার কোলে মিথিলা কেন? মিথিলার কি হয়েছে? ও শুয়ে আছে কেন? আম্মা, আপনার মেয়ে ঘুমাচ্ছে, সেই জন্য আমার কোলে শুয়ে আছে। এত জোরে কথা বলে চেঁচামেচি করলে সে উঠে যাবে ঘুম থেকে। এখন ওর বেডরুমটা কোন দিকে সেটা আমাকে দেখিয়ে দিন, ওকে আমি দিয়ে আসি। ততক্ষণে মিথিলার মার চেঁচামেচি শুনে মিথিলা ঘুম থেকে উঠে যায়।
তারপর নিজেকে আসিফের কোলে এবং তাদের বাড়িতে আবিষ্কার করায় তাড়াতাড়ি আসিফের কোল থেকে নামতে চায়। আসিফ আস্তে আস্তে নামিয়ে পড়ল। সারা রাস্তা আমার কোলে ঘুমিয়ে এখন এখানে এসে লাফালাফি করে কোল থেকে নামতেছ না? মিথিলা কোনো কিছু বলতে যাবে তার আগে আসিফ আবার বলে উঠল, আম্মা, আপনার মেয়েকে খাবার খেয়ে একটু ঘুম পাড়িয়ে দিন, শরীরটা অনেক দুর্বল। আর আমি আপনাকে কেন আম্মা ডাকলাম সেটা জানতে পেরে যাবেন আপনার মেয়ের কাছে, আর সেটা খুব তাড়াতাড়ি বাস্তবে রূপান্তরিত করব ইনশাল্লাহ কালকেই। আমি এখন যাচ্ছি, এখন খাবার খেয়ে তারপর একটু ঘুমাবে, বুঝেছ? আসিফ কথাটা মিথিলার অনেকটা কাছাকাছি গিয়ে গাল দুটোর মধ্যে ধরে তারপর বলে উঠল। এটা বলে আর সেখানে দাঁড়ায় না আসিফ, সোজা চলে যায় মিথিলাদের বাসা থেকে বের হয়ে। আসিফ চলে যাওয়ার পর মিথিলার মা মিথিলার কাছে এসে জিজ্ঞেস করলো, মিথিলা, ছেলেটা কে? আর তুই বা ছেলের কোলে ঘুমিয়েছিস কেন? তারপর মিথিলা একে একে সব কিছু খুলে বলে। সেইগুলো শুনে মিথিলার মা আর কোনো কিছুই বলেনি। সেই দিনের মতো দিনটা কেটে যায়। পরের দিন সকালে পরিবার নিয়ে আসিফ এসে হাজির হয় সকাল 9টায় মিথিলাদের বাসায়। মিথিলার বাবা আসিফের বাবাকে দেখে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আমরা এখানে কোনো ডিল করতেছি না, এখানে কোনো ব্যবসা করতেছি না, বা কোনো রাজনৈতিক বা অফিসিয়াল কাজ নয়। এখানে আমরা আত্মীয়তার জন্য এসেছি। সো এখানে স্যার বলে ডাকবেন না ভাই। ভাইজান, আপনারা বাইরে যা কিছুই করেন না কেন, এখন আমরা বাড়িতে এসেছি আপনার মেয়েটাকে আমার মেয়ে হিসেবে নেওয়ার জন্য। এখানে আপাতত আপনাদের ডিউটি আর বিজনেস শুরু করবেন না। মিথিলার বাবা হাসতে হাসতে বলল, কি করবো আপা বলুন, অনেক দিনের অভ্যাস তো সেজন্য। আমি ভাইজানকে আরও অনেক আগে থেকেই চিনি। যখন আমার পোস্টিং চট্টগ্রামে ছিল তখন থেকে ওনার সাথে ভালো একটা সম্পর্ক ছিল আমার। সেই সম্পর্কটা আরও মজবুত করার জন্য চলে আসলাম। এখন সব পুরাটা তোমার উপর নির্ভর করতেছে, কি করবে। দুলা ভাই, আশা করি মিথিলার বাবা ফিরিয়ে দেবে না। উনি হয়তো আসিফকে কিছুটা হলেও চিনেন। আসিফ কোন ধরনের ছেলে? আমি আর কি বলবো ভাইজান, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। আর আমার মেয়েকে এইটাতে মনে হয় সম্মতি আছে। মেয়ে খুশির জন্য যা কিছুই করা যায় কম হয়ে যাবে। তাহলে তো আর কোনো ঝামেলাই রইল না, সব কিছু তাহলে এমনিতেই ঠিক হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, সব নর্মালি ঠিক হয়ে গিয়েছে। তাহলে আগামী সপ্তাহে ওদের বিয়ের ব্যবস্থা করতেছি, তুমি কি বলো? এত তাড়াতাড়ি ভাইজান? একটা মাত্র মেয়ে আমার, সব আত্মীয় স্বজনদের জানাতে হবে তো। এত তাড়াতাড়ি কি করে আয়োজন করবে এত বড় বলুন? এটা তুমি কি বললে? আমি তোমার বাড়িতে মেহমান নিয়ে এসে খাবো, এটা একটা কথা বললে তুমি? ওদের বিয়েটা আমি পুরোটা আমার বাড়িতে শেষ করব। তোমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে চলে আসবে। আমি কোনো না শুনতে চাই না এটার মধ্যে। তা কি করে হয় ভাইজান, একটা মাত্র মেয়ে আমার। ভাই, অফিসে বাবা যেটা বলেছে সেটা মেনে নেন, এখানে আর না করবেন না প্লিজ। তারপর তারা পুরো পরিবার মিলে কথা বলে দিন তারিখ ঠিক করে। সামনের সপ্তাহের শুক্রবারে ওদের বিয়ে হবে। আর আসিফ চলে যায় মিথিলার রুমে। ওইখানে গিয়ে দেখে তমা আর বৃষ্টি মিথিলার সাথে বসে গল্প করছে, মিথিলাকে নিয়ে মজা নিচ্ছে। তার মানে যেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম সেদিন যখন তোমার ভাইকে আমার ক্রাশ বলে পরিচয় দিয়েছিলাম, তারপর তো এটার জন্য এমন করেছিলি। তোমার ভাই কি? দুলা ভাই বলে ডাকবি? দুলা ভাই ছাড়া ডাকবি না একদম। ওরে বাপরে, বিয়ের আগে এই অবস্থা, না জানি বিয়ের পরে কি অবস্থা হয়। ওদের কথা বলার মাঝখানে আসিফ এসে বলল, তোরা এখন বাইরে যা, অনেক কথা বলেছিস। ওরা দুই বান্ধবী আর কোনো কথা না বলে সোজা বাহিরে চলে যায়। আসিফের দরজা আটকে মিথিলার কাছে আসে। দরজা আটকাচ্ছেন কেন? কি করতে যাচ্ছেন আপনি? ডোন্ট ওয়ারি, এখন তো আর বাসর করব না, ভয় পেও না। এটা না হয় বিয়ের পরের জন্য তুলে ডাকবো। আচ্ছা, আপনার মুখে কি কোনো কিছু আটকায় না? এত লাগাম ছাড়া কেন আপনি? আসিফ কোনো কিছু না বলে মিথিলাকে এসে জড়িয়ে ধরে। তারপর মিথিলাকে বলে, অবশেষে আমার ভালোবাসাটা পূর্ণতা পেতে যাচ্ছে। এখন যেমন আছো তেমনই থাকবে সারা জীবন। ভালোবাসি তোমাকে ওই গোলাপের মতো। গোলাপের কাটার জন্য যেমন সবাই ছুতে পারে না, ঠিক তেমনি আমিও ছাড়া তোমাকে কেউ ছুতে পারবে না, ভালোবাসতে পারবে না।
আমিও ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আপনাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করাও আমার জন্য অভিশাপ। আসিফ আর কোনো কিছু না বলে সোজা মিথিলার দুইটা নরম ঠোঁটের মধ্যে তার ঠোঁট দুটো ডুবিয়ে দেয়।